আমরা চাই যে আউটপুট গুলা বা যে প্যারামিটার গুলা আমাদের মন মতো হোক। এই প্যারামিটার গুলা আমাদের যেগুলো আমাদের প্রয়োজনীয় বা যেগুলো আমরা যেটা দিয়ে কাজে লাগাবো, সেটা আমরা কাজে লাগাতে হলে আমাদের মন মতো প্রয়োজন। এখন এই যদি মন মতো জিনিসটা প্রয়োজন হয়, তাহলে আমাদের ওটা একটা স্পেসিফিক একটা রেঞ্জের মধ্যে থাকতে হবে, বা আমাদের ওই একটা স্পেসিফাইড ভ্যালু দেওয়া থাকবে, ওই রেঞ্জ অনুযায়ী থাকতে হবে। তো যদি থাকতে হয় তাহলে আমাদের এই জিনিসটা কন্ট্রোল করে ওই অ্যারাউন্ড ওই রেঞ্জে আনতে হবে। ঠিক আছে? তাহলে কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আউটপুটটাকে ডিজায়ার্ড কন্ডিশনে আনা, আমাদের প্রয়োজন অনুযায়ী ডিজায়ার্ড কন্ডিশনে আনা। তো এটা করার জন্য বিভিন্ন হয়তো ডিজাইন করতে হয়, বিভিন্ন জিনিসপত্র করতে হয়, আমরা যেটা আস্তে আস্তে শিখবো যে কোথায় কোথায় কি কি জিনিস নিয়ে স্টাডি করতে হয় এবং কি কি জিনিস চেঞ্জ করলে আমরা এই ডিজায়ার্ড আউটপুটটা পাবো। ঠিক আছে? ডিজায়ার্ড আউটপুট পাওয়ার জন্য আমাদের কি কি করতে হয়। তাহলে শুরুতে এখানে আমাদের এই যে ইয়েটা দেখি, কন্ট্রোল সিস্টেমের একটা ডেফিনেশন দেওয়া আছে। তাহলে কন্ট্রোল সিস্টেম হচ্ছে কিছু সাবসিস্টেম আর প্রসেসের অ্যাসেম্বলি, মানে কিছু কম্বিনেশন। এই কম্বিনেশন দিয়ে আমরা কি করি, আমাদের পারপাসটা হচ্ছে অবটেইনিং ডিজায়ার্ড আউটপুট অ্যান্ড ডিজায়ার্ড উইথ ডিজায়ার্ড পারফরমেন্স। তাহলে অবশ্যই আউটপুটটা হতে হবে আমাদের মন মতো এবং ওইটার পারফরমেন্সটাও যেন ভালো হয়। ঠিক আছে? যে এফিসিয়েন্সি বাড়াইতে হবে, যে কোনো একটা সার্কিটের আমি বলতেছি এটার এফিসিয়েন্সি বাড়াইতে হবে, তাহলে এইটারও একটা কন্ট্রোল আছে। আচ্ছা, আমাকে মেসেজ দিচ্ছে কারা? একটু একটু হোল্ড করুন। আচ্ছা, ঠিক আছে। তাহলে কোথায় ছিলাম? ছিলাম হচ্ছে আমরা কন্ট্রোল সিস্টেমের ডেফিনিশনে। তাহলে যেটা বলা হচ্ছে যে কন্ট্রোল সিস্টেম হচ্ছে আমাদের আউটপুটটাকে নিজের মন মতো ডিজায়ার্ড আউটপুট আনার জন্য আমাদের কিছু প্রসেস আছে, কিছু সাবসিস্টেম আছে, সেগুলোকে আমাদের কম্বাইন করতে হতে পারে। ঠিক আছে? তা তাহলে এখানে কন্ট্রোল সিস্টেমের বেশ কিছু এক্সাম্পল আসে, যেমন এখানে বইয়ের মধ্যে একটা এক্সাম্পল দেওয়া আছে, এলিভেটরের এক্সাম্পল দেওয়া আছে, মানে লিফট যেটা আমরা ইউজ করি, যে লিফটটা কোন ফ্লোরে থামবে। ঠিক আছে? যে আমরা 5th ফ্লোর বা 4th ফ্লোরে চাপ দিলে সে, হ্যাঁ বলো। স্যার কন্ট্রোল সিস্টেম ডেফিনিশনটা স্যার কি বললেন স্যার, আগে বলুন কষ্ট করে। আচ্ছা আচ্ছা, কন্ট্রোল সিস্টেম বলতেছিলাম যে কন্ট্রোল সিস্টেমটা হচ্ছে বইয়ের মধ্যে, ওদের বইয়ের ভাষায় লেখা আছে। আমি আমি অ্যাকচুয়ালি আমি প্রতিবার হচ্ছে আমি নিজের ভাষায় বলি, তোমরা পরে বইয়ের ভাষাতে এটা পড়ে নিতে পারবে, আমি বোঝানোর জন্য বলি আর কি। কন্ট্রোল সিস্টেমটা হচ্ছে এমন কিছু প্রসেস এবং এমন কিছু ছোট ছোট সিস্টেম যেগুলোকে কম্বাইন করে আমরা যে কোনো জিনিসের একটা আমাদের যে কোনো একটা সিস্টেমের আমরা যেন ওই সিস্টেম থেকে ডিজায়ার্ড কিছু আউটপুট পাই। ডিজায়ার্ড আউটপুট মানে আমাদের যে মন মতো, আমাদের যেটা প্রয়োজন, আমাদের যেটা দরকারি, সেই দরকারি অনুযায়ী যেন আমি আউটপুটটা পাই। ঠিক আছে? এখন এই দরকারি আউটপুটের জন্য হয়তো হতে পারে আমাদের এই দরকারি আউটপুটটা হচ্ছে বিভিন্ন ধরনের প্যারামিটার হতে পারে, টেম্পারেচার হতে পারে, এটা ভোল্টেজ হতে পারে, বা কারেন্ট হতে পারে। বিভিন্ন এই যে প্যারামিটার গুলার, এগুলো আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ রেঞ্জে বলো বা একটা নির্দিষ্ট ভ্যালুতে আমাদের সেট করতে হতে পারে। এই যে এটা জিনিসটা করব, এটা কিভাবে করব, এটা কন্ট্রোল সিস্টেম দ্বারা করব। আমাদের হয়তো কিছু টেকনিক আছে যেগুলো হয়তো চেঞ্জ করলে আমরা হয়তো এই সিস্টেমটাকে চেঞ্জ করতে পারি, যে এই টেকনিক দিয়ে আমরা আমাদের মন মতো আউটপুটটাকে আনতে পারি। তো এখানে আমাদের এক্সাম্পল বইয়ের মধ্যে দেওয়া আছে, একটা এলিভেটরের এক্সাম্পল দেওয়া আছে, যে আমরা যেই ফ্লোরে যেতে চাই সেই বাটনটা চাপ দিলে তখন আমাদের সেই ফ্লোরে যেয়ে থামবে, বা সেই ফ্লোরে কত কত তাড়াতাড়ি থামবে বা কত আগে থামবে,
এইগুলা নিয়ে আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। আমি নিজে থেকে কিছু এক্সাম্পল দিব। তার আগে আমি একটু দুইটা জিনিস এখানে বলতে চাই। এখানে হচ্ছে এই যে দুইটা মেজর প্যারামিটার বা মেজর অফ পারফরমেন্স কন্ট্রোল সিস্টেমের মধ্যে, সেটা হচ্ছে নাম্বার ওয়ান লিস্ট করা আছে। নাম্বার ওয়ান হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স। একটু জুম ইন করি। একটা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স আর একটা হচ্ছে স্টেডি স্টেট এরর। তাহলে এই দুটো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে ট্রানজিয়েন্ট রেসপন্স মানে হচ্ছে সে আমি শুরুতে একটা জায়গায় আছি, ঠিক আছে? তাহলে আমি যে জায়গাতে যেতে চাচ্ছি, মানে আমার আউটপুটটা ডিজায়ার্ড যে আউটপুটটা আছে, আমাদের শুরুর জায়গা থেকে যে ডিজায়ার্ড আউটপুটে যেতে হবে, এই জায়গাটাতে আমি কিভাবে যাচ্ছি, মানে এটার ওয়েটা কি, রাস্তাটা কি, ঠিক আছে? আমি সোজা আস্তে আস্তে যাব বা স্টেডি ভাবে যাব, নাকি খুব তাড়াতাড়ি যাব, নাকি খুবই স্লো যাব, ঠিক আছে? তাহলে আমি আমার যেই জায়গাতে আছি সেখান থেকে আউটপুটে যেতে, আমার ডিজায়ার্ড জায়গাতে যেতে কোন নিয়মে যাচ্ছি বা কত তাড়াতাড়ি যাচ্ছি, ওইটা হচ্ছে ডিফাইন করা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স। মানে প্রসেসটা ইনিশিয়াল জায়গা থেকে ফাইনাল জায়গাতে যেতে যে প্রসেসটা, ওটা হচ্ছে আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্স। এরপরে হচ্ছে সেকেন্ডটা হচ্ছে স্টেডি স্টেট এরর। স্টেডি স্টেট এররটা হচ্ছে আমরা ফাইনাল যেই জায়গাতে পৌঁছালাম ওটা আসলে কতটুক আমাদের প্রয়োজন অনুযায়ী কতটুক অ্যাকিউরেট। আমি বলে দিলাম যে ফাইনাল এই সার্কিটের একটা ভোল্টেজ হতে হবে 5 ভোল্ট, তাহলে ফাইনালি আমি পেলাম হচ্ছে সে 4.7 ভোল্ট বা 4.8 ভোল্ট, বা কেউ হয়তো পাইলো 5.5 ভোল্ট, কেউ পাইলো 6 ভোল্ট। তাহলে এই যে ফাইনাল জায়গাটাতে গেলাম, এটা আমাদের যতটুকু ডিজায়ার্ড তার থেকে কতটুকু অ্যাকিউরেট বা তার থেকে কতটুকু এরর আছে, এর মধ্যে কতটুকু ফাইনাল ভ্যালুটার মধ্যে আমাদের ডিজায়ার্ডটার থেকে কতটুকু পরিমাণ কম বেশি হচ্ছে, ওটাকে বলা হয় স্টেডি স্টেট এরর। ফাইনাল যে জায়গাটাতে যাচ্ছি ওখানে আমাদের কোনো পরিমাণ কি ভুল আছে নাকি, এরর আছে নাকি। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের মেজর দুইটা প্যারামিটার যেটা আমাদের খেয়াল রাখতে হয়, যে ট্রানজিয়েন্ট রেসপন্স। তো আমি যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, যে সে তুমি একটা গাড়িতে বসে আছো, ঠিক আছে? গাড়িতে তুমি যাচ্ছ, এখন তোমার একটা দোকানের সামনে দাঁড়াতে হবে, গাড়ি চলন্ত অবস্থায় তোমার একটা পাশের দোকান বা একটা মার্কেটের সামনে দাঁড়াতে হবে। তুমি অল্প কিছু সময়ের জন্য এই একটা দোকানে দাঁড়াবা। তো এখন তুমি কি করবা? তুমি গাড়িকে বলবা যে আচ্ছা আমাকে ওই দোকানটার সামনে একটু গাড়িটা দাঁড় করাও। এখন ড্রাইভার কি করবে? ড্রাইভার হচ্ছে গাড়িটা ব্রেক করবে, ঠিক আছে? এখন ব্রেকটা সে কিভাবে করবে, ঠিক আছে? সে যদি ভালো ড্রাইভার হয় সে ব্রেকটা আস্তে আস্তে করবে, ঠিক আছে? সে যদি ঠিক মতো না বুঝে তাহলে খুব হার্ড ব্রেক করবে, ঠিক আছে? আবার এমনও হতে পারে যে সে ব্রেকটা এত আস্তে করলো যে দেখা গেল মার্কেটটা বা দোকানটা পার হয়ে আরো অনেক সামনে যেয়ে রাখলো। তো কোন কেসটা আমাদের জন্য প্রয়োজন, ঠিক আছে? এই যে এই জিনিসটা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স। মানে এই যে ব্রেকটা সে করতেছে, তুমি বলার পরে যে আমার ওই মার্কেটটার সামনে বা ওই দোকানটার সামনে দাঁড়াতে হবে, তাহলে সে ব্রেক যে করা শুরু করলো, এই সে ব্রেকটা কিভাবে করবে? সে খুব তাড়াতাড়ি হার্ড ব্রেক করে ওখানেই থামাই দিবে হয়তো, অথবা সে আস্তে আস্তে ব্রেক করবে, ব্রেক করে ঠিক দোকানটার সামনে যেয়ে রাখবে, অথবা দেখা গেল সে ব্রেক এত আস্তে প্রেস করলো দেখা গেল যে দোকানটার পরে যে গাড়িটা থামলো, ঠিক আছে? তাহলে এই যে নিয়মটা, সে কোন নিয়মে বা কতটুকু স্লো এবং ফাস্ট সে তার ফাইনাল পজিশনে পৌঁছালো, এটা হচ্ছে আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্স। আচ্ছা, তাহলে এই গাড়িটা সে থামলো, গাড়িটা থামার পরে আমরা দেখলাম যে আমার দোকানে যেতে গাড়িটা যেখানে থামছে সে যে মানে দোকানটা আরো সামনে, মানে সে আগেই থেমে গেছে। তাহলে আমার কি গাড়ি থেকে নেমে আরো দোকানে যাওয়ার জন্য আরেকটু হাঁটতে হবে সামনে? এটা একটা কেস হতে পারে। অথবা সে এত স্লো ব্রেক করছে যে সে যে ওই যে দোকানের পরে যে থামছে, মানে সামনে আগে বেশি চলে গেছে। তাহলে আমার কি
আবার নেমে হেঁটে পিছনে আসতে হবে দোকানে, অথবা আরেকটা কেস হতে পারে সে পারফেক্টলি দোকানের ঠিক সামনে এসে রাখছে, তাহলে এখানে আমার কোনো এরর নাই, ভুল নাই। তাহলে এই জিনিসটা হচ্ছে এই যে যেটা সেকেন্ড কেসটা, সেটা হচ্ছে স্টেডি স্টেট এরর। সবাই কি ট্রানজিয়েন্ট রেসপন্স আর স্টেডি স্টেট এররের মধ্যে সবাই কি ক্লিয়ার নাকি কনসেপ্টটা? জি স্যার। কোনো কনফিউশন বা কোনো? আর এক্সাক্ট জায়গায় পৌঁছালে সেটা হচ্ছে স্টেডি স্টেট এরর, হ্যাঁ, আর এক্সাক্ট না পৌঁছালে ট্রানজিয়েন্ট রেসপন্স। না এক্সাক্ট যদি পৌঁছায় তখন স্টেডি স্টেট এরর জিরো। আচ্ছা, জিরো। যদি আমাদের আগে থামে বা পরে থামে তখন কিছু না কিছু স্টেডি স্টেট এরর থাকবে। তার ফাইনাল পজিশনে যাওয়ার পরে দেখা যাবে আমাদের ওই ফাইনাল পজিশনটা অ্যাকচুয়ালি আমরা যেটা চাচ্ছিলাম সেটা না। হ্যাঁ, হয় আমাদের এররটা হয় পজিটিভ হবে বা নেগেটিভ হবে, কারণ আমাদের হয়তো সামনে হাঁটতে হতে পারে অথবা পিছনে হাঁটতে হবে। এই এক্সাম্পলটা অনুযায়ী যেটা বললাম, গাড়িটা হয়তো দোকানটার আগে থামবে অথবা দোকানটার পরে থামবে, সে অনুযায়ী হয়তো সামনে আগাইতে হবে বা পিছিয়ে আসতে হবে। এটা হচ্ছে স্টেডি স্টেট। আর আচ্ছা, ট্রানজিয়েন্ট রেসপন্স হচ্ছে মানে এই যে চার ভাবে আমি ওখানে যাইতে পারি, কত ভাবে এটা করতে পারি, এটা হ্যাঁ, কত প্রসেসে কাজটা করতে পারি। রাইট, কত প্রসেস বা কত ফাস্ট এবং কত স্লো। ঠিক আছে। তো আমাদের জন্য যেটা নর্মালি হয় যে ট্রানজিয়েন্ট রেসপন্স বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে বিভিন্ন জিনিস হতে পারে। ইউজুয়ালি যেটা এক্সপেক্ট করা হয় যে ট্রানজিয়েন্ট রেসপন্সটা হবে না খুব ফাস্ট না খুব স্লো। বেশি ফাস্ট হলে ওটা হচ্ছে তোমার জন্য আনকমফোর্টেবল একটা জিনিস হবে। হ্যাঁ, যেমন যেটা গাড়ির কথা বললাম, যদি ট্রানজিয়েন্ট রেসপন্সটা খুব ফাস্ট হয়, মানে ড্রাইভার খুব হার্ড ব্রেক করলো, সেখানে কিন্তু তুমি একটা জার্কিং ফিল করবা। হ্যাঁ, বা তুমি সামনে ছিটকায় যে ব্যথাও পেতে পারো, তাহলে এটা কিন্তু একটা ডিসকমফোর্ট। হ্যাঁ, আবার খুব বেশি যদি স্লো হয়, এটা কিন্তু আমাদের জন্য আবার আমরা যেখানে যেতে যাচ্ছি সেটা কিন্তু সেখানে যেতে পারতেছি ঠিক টাইমে, তো ওটাও কিন্তু একটা টাইমের সাপেক্ষে একটু স্লো। তাহলে আমাদের যেটা ইউজুয়ালি প্রেফারেবল যে ট্রানজিয়েন্ট রেসপন্সটা মাঝামাঝি কিছু থাকবে, নট টু ফাস্ট নট টু স্লো। ঠিক আছে। তাহলে এখানে বলা আছে এই জিনিসটা যে যদি এখানে এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে যে ইফ দ্য রেসপন্স ইজ টু ফাস্ট প্যাসেঞ্জার কমফোর্ট ইজ স্যাক্রিফাইসড, আর যদি টু স্লো দ্য প্যাসেঞ্জার পেশেন্স ইজ স্যাক্রিফাইসড। তো ধৈর্য হারায় ফেলবে, এত স্লো কেন যাচ্ছে, হ্যাঁ আমাদের তো আর একটু ফাস্ট যাওয়ার কথা। তো একটা ব্যালেন্স, দুইটার মধ্যেই ব্যালেন্স থাকার প্রয়োজন। ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে ওরা এখানে একটা ইয়ের এক্সাম্পল দিছে, এলিভেটরের এক্সাম্পল দিছে, লিফটের। আমিও এখানে একটা গাড়ির এক্সাম্পল দিলাম। আশা করি সবাই ট্রানজিয়েন্ট রেসপন্স আর স্টেডি স্টেট এরর বুঝছে। কারো কোনো কনফিউশন, কোনো কোশ্চেন? জি স্যার। আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি পরের এখানে আমাদের ইয়েটাতে যাই। আমাদের এখানে একটা ডায়াগ্রাম দিয়ে গ্রাফ করা আছে, এই গ্রাফটা দিয়ে আমাদের মূলত এই জিনিসটাই বোঝানো হচ্ছে। তাহলে একটু আমরা খেয়াল করি দেখি। এখানে এই যে উপরে আমাদের একটা স্ট্রেট লাইন দেখা যাচ্ছে, ফ্ল্যাট লাইন। এই যে স্ট্রেট লাইনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মূলত আমাদের ডিজায়ার্ড জায়গা, যেটাতে আমি যেতে চাই। ইনপুট কমান্ড যেখানে লেখা আছে, তাহলে এইটাতে আমি যেতে চাই। আর আমার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে এই অরিজিনের স্টার্টিং পয়েন্ট। তাহলে এখন আমি ডিজায়ার্ড পয়েন্টটাতে কিভাবে যাব? আমি চাইলে কিন্তু একেবারে খুব ফাস্ট একেবারে ডাইরেক্টলি 4-এ যেতে পারি, 1 থেকে ডাইরেক্টলি উপরে উঠে 4-এ যেতে পারি। ঠিক আছে। তাহলে ওটা কিন্তু কোনো ভালো ডিজাইন না, যে 1 থেকে 4-এ ডাইরেক্টলি যাওয়া, এটা কোনো ভালো ডিজাইন না। এটা স্পাইক। যে কোনো জিনিসের মধ্যে ভোল্টেজের ক্ষেত্রে যদি চিন্তা করি, ভোল্টেজ 0 থেকে ইনস্ট্যান্টলি যদি 10 ভোল্টে উঠে যায়, এটা কিন্তু কোনো সার্কিটের জন্য ভালো কিছু না। ওইটাকে তখন ওই যে রেফার করে পাওয়ার সিস্টেমের মধ্যে, ওই হয়তো আমরা আগে শিখছি নাকি, ওই যে ভোল্টেজ স্পাইক বা ট্রানজিয়েন্ট ভোল্টেজ যেগুলো বলে, হ্যাঁ, ভোল্টেজ ওয়েভ শেপের মধ্যে কিছু স্পাইক থেকে যায়। তো এই স্পাইকগুলা কিন্তু ভালো না। আমাদের প্রয়োজন হচ্ছে আস্তে আস্তে ওই জায়গাটাতে যাবে। তাহলে একটু খেয়াল করে দেখি কার্ভটা ফলো করছে, এই কার্ভটা যেভাবে আঁকা আছে, এলিভেটর রেসপন্স লেখা আছে, তাহলে এই আস্তে আস্তে কার্ভ হয়ে উপরে উঠবে। তাহলে এই শুরু থেকে যে এই যে উপরে ফাইনালে যেখানে যাচ্ছে,
এই জায়গাটা কিভাবে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্স। আর ফাইনালি একটা জায়গায় যে সে কনস্ট্যান্ট হয়ে যাবে, মানে সে ফাইনাল জায়গাতে পৌঁছে গেছে। ঠিক আছে, ফাইনাল জায়গা তো ফোর্স স্যার। ফাইনাল জায়গাটা হচ্ছে এই যে এটা 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 হচ্ছে ফাইনাল জায়গা। ঠিক আছে, এই যে ফ্ল্যাট জায়গা যেখানে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে গ্রাফটা। তাহলে স্যার এখানে স্যার বললেন স্যার 1 থেকে 4 এ যাইতে হবে, এখানে তো স্যার 4 এ যায় নাই স্যার। যায় নাই, এটাই তাহলে এরপরের পোর্শনটুকু আসে, স্টেডি স্টেট এররের ব্যাপারটা আসে। তার যাওয়ার কথা ছিল 4-এ, কিন্তু একটু অল্প একটু সে নিচে আছে। তার মানে এখানে এই যে এই অংশটুকু সে দেখো অ্যারো দিয়ে মার্ক করা আছে, এই অংশটুকু হচ্ছে স্টেডি স্টেট এরর। ঠিক আছে, ক্লিয়ার স্যার। ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের গ্রাফটা। হোপফুলি ওই 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 যেটা বললাম, যে কথাগুলো বললাম, ওটাই আর কি গ্রাফিক্যালি এক্সপ্লেন করা হয়েছে এখানে। আচ্ছা, তাহলে এরপরে আসি আমাদের কন্ট্রোল সিস্টেমের কিছু অ্যাডভান্টেজ, ইম্পর্টেন্ট। লাস্ট বার এটা থিওরিতে আসছিল। তাহলে কন্ট্রোল সিস্টেমের কি কি অ্যাডভান্টেজ থাকে, ঠিক আছে? তাহলে এখানে মেজর চারটা অ্যাডভান্টেজ বলা আছে। তো প্রতি অ্যাডভান্টেজ নিচে এখানে আবার ছোট করে এক্সপ্লেন করে দিছে যে অ্যাডভান্টেজ গুলো কি কি। তা আমি ওই নিচের টেক্সট গুলো আর পড়তেছি না, আমি পয়েন্ট বাই পয়েন্ট আমি নিজের মতো করে বলতেছি। কেউ এটা নোট করতে পারে, অথবা এখানে নিচে আমাদের যে টেক্সট গুলো আছে ওটাও পড়ে নিতে পারে। তো প্রথমটা হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফিকেশন। এটা তো বোঝাই যাচ্ছে, এটা নতুন করে বলার কিছু নাই, যে আমাদের হয়তো যে কোনো সিস্টেমের মধ্যে আমাদের পাওয়ারের পরিমাণ কম হয়ে যেতে পারে। তাহলে কন্ট্রোল সিস্টেম যেই জায়গাটাতে কাজ করে সেটা হচ্ছে ওই পাওয়ারটাকে অ্যাম্প্লিফাই করতে পারে। যেমন আমরা ইলেকট্রনিক্স 1 বা 2-তে যখন অপ অ্যাম্প নিয়ে পড়ছিলাম, তখন আমরা দেখছিলাম যে আমাদের ওই যে অ্যাম্প্লিফাই করে, অ্যাম্প্লিফায়ার ছিল, অপ অ্যাম্প অ্যাম্প্লিফায়ার ছিল। প্লাস ইলেকট্রনিক্স 1-এও দেখছি আমরা যে বিজেটি অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে মাঝে মধ্যে কোন একটা রিজনে। তাহলে ওই রিজনে অনুযায়ী আমরা যে কোনো আমাদের সময় আমরা ভোল্টেজ বা কারেন্ট বা আলটিমেটলি আমাদের পাওয়ারটাকে অ্যাম্প্লিফাই করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। এটা হচ্ছে কন্ট্রোল সিস্টেমের একটা অবজেক্টিভ। সেকেন্ড হচ্ছে রিমোট কন্ট্রোল, মানে দূর থেকে কন্ট্রোল করা। এখন সবকিছুই মোটামুটি যেগুলা সবকিছু যেটা প্ল্যান করে সবাই এখন, বা স্মার্ট সিটি, স্মার্ট কার, হ্যাঁ, স্মার্ট সবকিছুই স্মার্ট, ঠিক না? যে তুমি দূর থেকে তোমার স্মার্ট হোম, হ্যাঁ, স্মার্ট হোম সিস্টেম, যে তুমি দূর থেকে কন্ট্রোল করতে পারবা। যে তোমার বাসায় যদি ফ্যান লাইট জ্বলতেছে, তুমি অফিসে বসে বা বাইরে থেকে তুমি মনে নাই অফ করতে, মনে নাই, তুমি বাসায় মোবাইলের অ্যাপ দিয়ে তুমি বাসার লাইট ফ্যান অফ করে ফেলতে পারবা। বা স্মার্ট কার, যেটা দূর থেকে তুমি ফুয়েল চেক করতে পারবা, গাড়ির মধ্যে কতটুকু ফুয়েল আছে। স্মার্ট সিটি, তোমাকে আগে থেকেই সিটির মধ্যে কোথায় জাম আছে আগে থেকেই তোমাকে কেউ কোনো একটা অ্যাপ্লিকেশন বলে দিল, অ্যাপ বলে দিল যে এখানে জাম বা এই রাস্তাটা সবচেয়ে বেস্ট। হ্যাঁ, তো এগুলা যেই প্ল্যানিং গুলা করা হয়, এইটা হচ্ছে মূলত রিমোট কন্ট্রোলের কাজ, মানে দূর থেকে আমরা যে জিনিসটা কন্ট্রোল করতে পারি। তারপর হচ্ছে কন্ট্রোল কনভিনিয়েন্স অফ ইনপুট ফর্ম। তার মানে আমরা যে ইনপুট দিতে যাচ্ছি, তো এই ইনপুটটা বিভিন্ন রকম ভাবে থাকতে পারে। এই ইনপুটটা হয় আমাদের টেম্পারেচার হতে পারে, ইনপুটটা লাইট হতে পারে, ইনপুটটা ভোল্টেজ হতে পারে, ইনপুটটা প্রেসার হতে পারে। হ্যাঁ, তো বিভিন্ন রকম যে এই যে ইনপুটটা, এই ইনপুটটাকে আমাদের সিস্টেমে যে আমরা দিচ্ছি সেই অনুযায়ী সিস্টেমটা এটাকে রিড করতেছে। হ্যাঁ, আমি বলতেছি এখানে বেশি চাপ দিলে এটা হবে, কম চাপ দিলে এটা হবে, বা এখানে বেশি টেম্পারেচার দিলে এই সার্কিটটা এভাবে কাজ করবে, বা এটা যদি 30 ডিগ্রি সেলসিয়াসের উপর হয় তাহলে এটা এমন ভাবে কাজ করবে, 20 to 30 ডিগ্রির মধ্যে হলে এমন ভাবে কাজ করবে। তাহলে আমি এই যে ডিফাইন করে দিতে পারতেছি যে আমাদের ইনপুট অনুযায়ী সার্কিটটা ঠিক ওইভাবে কাজ করবে। ঠিক আছে, তাহলে এই যে ইনপুটের ফর্মটা যদি আমি চেঞ্জ করি, তাহলে আমাদের ওই কন্ট্রোল সিস্টেমটা ঠিক ওইভাবে বিহেভ করবে। তো এটা আমাদের কন্ট্রোল সিস্টেম দ্বারা করা সম্ভব, যে আমরা আমাদের নিজের অনুযায়ী আমরা ইনপুট দিব এবং ওটাকে সেট করে দিব। ঠিক আছে, যে ইনপুটটা এমন হলে আউটপুট এমন হবে।
এটা গেল নাম্বার 3। আরেকটা হচ্ছে কম্পেনসেশন অফ ফর ডিস্টারবেন্স, প্রবলি খুব বেশি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। সেটা হচ্ছে যে আমাদের সব রকম সিস্টেমের মধ্যে কোনো না কোনো পরিমাণ ডিস্টারবেন্স থাকে, নয়েজ থাকে বা হারমোনিক্স থাকে, অনেকগুলো নাম। এই ডিস্টারবেন্সের অনেকগুলো নাম আছে। একটা হচ্ছে নর্মাল যেটা বোঝাচ্ছে ডিস্টারবেন্স, আরেকটা নাম হচ্ছে নয়েজ, এটাও মনে শুনে আসছি কমিউনিকেশন, এটা বলে নয়েজ বলে। তারপরে আমাদের পাওয়ার সিস্টেম বা ইলেকট্রনিক্স এর মধ্যে এই জিনিসটা হারমোনিক্স বলে। লাস্ট সেমিস্টার সিগন্যাল সিস্টেমে হয়তো একটু শুনে আসছি হারমোনিক্স। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলা যেটা বললাম ডিস্টারবেন্স বা নয়েজ বা হারমোনিক্স, এগুলা হচ্ছে আমাদের জন্য ওয়েস্ট, এগুলো আমরা ব্যবহার করব না কোনোভাবেই। আবার এগুলা যদি আমাদের সার্কিটের মধ্যে থাকে বা এগুলো যদি আমাদের আউটপুটের মধ্যে থাকে, এটা আমাদের জন্য একে তো লস আর ক্ষতিকারক। ঠিক আছে, যে আমাদের ওই পুরো সিস্টেমটার জন্য এটা ক্ষতিকর। তা আমরা যেটা চাই যে এই ডিস্টারবেন্স বা নয়েজ বা হারমোনিক্স এগুলাকে কিভাবে কমানো যায় বা এটাকে রিমুভ করা যায়। এই বেশিরভাগ আমাদের যে এই যে হয়, যে রিসার্চের কাজগুলো হয়, এই অনেক ক্ষেত্রে কিন্তু রিসার্চের কাজগুলো পাওয়ার সিস্টেম বলো বা কমিউনিকেশন বলো বা ইলেকট্রনিক্সের ক্ষেত্রেও আমরা কাজ করি, যে এখানে মূল কাজটা থাকে নয়েজ রিডাকশন। ঠিক আছে, কিভাবে ডিস্টারবেন্স কমানো যায় বা কিভাবে হারমোনিক্স রিডিউস করা যায়। এই কাজগুলা হচ্ছে মূলত কে করে, এই যে কন্ট্রোল সিস্টেম করে। তাহলে এই যে ডিস্টারবেন্স গুলাকে কিভাবে কমানো যায় বা এটার বদলে কি করা যায়, অথবা এটাকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া, 3 রকম ওয়ে আছে। এই সব কিছু হচ্ছে আমাদের কন্ট্রোল সিস্টেম দ্বারা করা সম্ভব। তাহলে 4টা ইম্পর্টেন্ট উই উইল ফর দ্য 4 প্রাইমারি রিজন, কি কারণে, কারণ কন্ট্রোল সিস্টেমের এই যে 4টা অ্যাডভান্টেজ আছে। তাহলে নিচে এখানে টেক্সট লেখা আছে, এখান থেকে কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, ওকে, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমি সামনে মুভ করি। এরপর আমাদের আছে, হিস্ট্রি আছে, হিস্ট্রিটা আমাদের দরকার নাই। আমাদের এরপরে যেতে হবে সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল সিস্টেম 2 প্রকার, 2টা ইম্পর্টেন্ট টাইপ অফ কন্ট্রোল সিস্টেম, 2 ধরনের সিস্টেম পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে আমাদের এক টাইপ হচ্ছে ওপেন লুপ সিস্টেম। ঠিক আছে, তাহলে নিচে একটা ফিগার দেওয়া আছে, ফিগার 1.6a। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, এটা হচ্ছে আমাদের ওপেন লুপ সিস্টেমের ডায়াগ্রাম। ঠিক আছে, তাহলে যদি ওপেন লুপ সিস্টেম এক্সপ্লেন করতে বলা হয় তাহলে কিন্তু এই যে এই ডায়াগ্রামটা একে এক্সপ্লেন করতে হবে। তাহলে এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা মার্ক করে রাখি। তারপর নিচে আরেকটা ডায়াগ্রাম আছে, ক্লোজ লুপ সিস্টেম, নামটা খেয়াল করি, ক্লোজ লুপ সিস্টেম। ক্লোজ লুপ সিস্টেমের ডায়াগ্রাম হচ্ছে এটা। তাহলে এই 2টা ডায়াগ্রামই আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এখন আসি ওপেন লুপ সিস্টেম কি আর ক্লোজ লুপ সিস্টেম কি। তাহলে এখানে ওপেন লুপ সিস্টেমটা হচ্ছে মূলত তোমার এখানে কোনো ইমপ্রুভমেন্ট করার বা এখানে কোনো চেঞ্জ করার কোনো ওয়ে নাই। ঠিক আছে, এটা খুব বেসিক একটা ওপেন এন্ডেড সিস্টেম, যে তুমি ইনপুট দিবা, ইনপুট দেওয়ার পর একটা প্রসেস বা একটা সিস্টেমের মধ্যে দিয়ে সে পাস করবে। ওই সিস্টেমটা বা ওই প্রসেসটা তোমার ইনপুটটাকে কোনোভাবে মডিফাই করবে, কম বেশি করবে, করার পরে তুমি একটা আউটপুট পেয়ে গেলা। এটা একবার, এটা একটা ওয়ান লাইন মানে সিঙ্গেল লাইন প্রসেস। এটাতে কোনো একদিকে যাবে, শুধু ইনপুট থেকে আউটপুটের দিকে যাবে। এটাতে কোনো তুমি নতুন ভাবে আউটপুট পাওয়ার পরে আউটপুটটাকে আর নতুন করে চেঞ্জ করার কোনো ওয়ে নাই। ওই যে একবারই চেঞ্জ করা যাচ্ছে, যখন ইনপুটটা আমরা দিলাম, দেওয়ার পরে তারপরে মাঝে যে কাজটা হচ্ছে ওই যে প্রসেসের মধ্যে দিয়ে যে যাচ্ছে, ওই প্রসেসের মধ্যে হয় অ্যাম্পলিফাই বা কম বেশি বা কিছু রিমুভ, কিছু অ্যাড, কিছু সাবট্রাক্ট, এইভাবে কিছু করার পরে যে আমরা ফাইনাল যে আউটপুটটা পাচ্ছি, ওটাই আমার কাছে ফাইনাল আউটপুট। ওটার পরে কিন্তু আমরা এটাকে কোনো চেঞ্জ করতে পারতেছি না। এটা হচ্ছে সিঙ্গেল ওয়ে কমিউনিকেশন।
যেমন আমি ক্লাস নিচ্ছি, আমি ক্লাসে আমি কথা বলে যাচ্ছি যে এইভাবে এটা পড়তে হবে, এটা পড়তে হবে, এটা পড়তে হবে, কিন্তু আমি কিন্তু তোমাদের কাছ থেকে কোনো কিছু জিজ্ঞেস করতেছি না যে এই সবাই কি বুঝছে নাকি, সবাই কি বুঝছে নাকি, কাটার কোনো কোয়েশ্চেন আছে নাকি। আমি যদি শুধু বলেই যাই তাহলে এটা হচ্ছে সিঙ্গেল কমিউনিকেশন, সামনের দিকে আগাচ্ছে, কোনো পিছন থেকে কিন্তু কোনো ফিডব্যাক নাই। কেউ আমাকে বলতেছে না স্যার আমরা এটা বুঝি নাই, বা এটা এই টপিকটা আরেকবার বলতে হবে, কেউ কিন্তু এটা বলতেছে না। তো এটা হচ্ছে ওপেন লুপ সিস্টেম, ঠিক আছে। কিন্তু যখনই আমরা একটা ফিডব্যাকের মধ্যে চলে আসি, যে আমার সিস্টেমটা তে ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পর এটা কোনোভাবে মডিফাই হলো, অ্যাম্পলিফাই হলো, বা কিছু অ্যাড সাবট্রাক্ট হলো, হওয়ার পরে ফাইনাল আমরা আউটপুট পেলাম। আউটপুট পাওয়ার পর দেখলাম যে না আমার এটা পছন্দ হয় নাই, যেটা ফাইনাল পাইছি সেটা আমার পছন্দ হয়, বা এই এই কেসে যেমন স্যারের এই কথাটা আমি বুঝি নাই, তাহলে কি কি করতে হয়, তখন একটা ফিডব্যাক জানাতে হবে, ইনপুটটাকে বলতে হবে যে না যে ইনপুটটা দেওয়া হয়েছে, যে সিস্টেমটা দিয়ে পাস করতেছে সেই অনুযায়ী আউটপুটটা আসবে না, কিন্তু যে ইনপুটটা দেওয়া হয়েছে তা আমাদের যেটা প্রয়োজন সেটা আসবে না। তখন কি করতে হবে, তখন ইনপুটটাকে আরেকটু মডিফাই করতে হবে। ইনপুটটাকে আরেকটু মডিফাই করলে যখন মডিফাইড ইনপুটটা আবার সিস্টেমের মধ্যে দিয়ে পাস করবে, তখন আমরা আরেকটা নতুন ইনপুট আউটপুট পাবো। সেকেন্ড টাইম যখন আউটপুট পেলাম তখন হয়তো দেখা যেতে পারে যে হ্যাঁ ঠিক আছে আগেরটা থেকে বেটার, কিন্তু এর থেকেও বেটার হতে পারে, হ্যাঁ এর থেকেও আমাদের আউটপুটটা আরেকটু ভালো হতে পারে। আচ্ছা ঠিক আছে, ওকে, নেক্সট আবার আবার ফিডব্যাক পাঠাও। এভাবে করে কি কন্টিনিউয়াস করা হয় কি এই সিস্টেমটার মধ্যে একটা লুপ তৈরি হয়। আমি ইনপুট দিচ্ছি, প্রসেসের মধ্যে দিয়ে পাস করতেছে, আউটপুট আসতেছে, আউটপুট বলতেছে না আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার, তাহলে ফিডব্যাকের মাধ্যমে আবার আসে, আবার ইনপুটটা আবার পাস করে, আবার নতুন আউটপুট পাই। এভাবে করে যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের ডিজায়ার্ড আউটপুট পাবো ততক্ষণ এই লুপটা চলতে থাকবে, ততক্ষণ আমার প্রতিবার লুপটা কন্টিনিউ করবে এবং প্রতিবার আমাদের নতুন করে ইনপুট দিব যতক্ষণ না আমরা আমাদের ফাইনাল আউটপুটে পৌঁছাতে পারতেছি। স্যার তাহলে কি স্যার এটাই কি স্যার ওপেন লুপ সিস্টেম, যে ফাইনাল আউটপুট পর্যন্ত না পাওয়াটা? হ্যাঁ বুঝি নাই, বলো। ফাইনাল আউটপুট পর্যন্ত যে পর্যন্ত না পাবো সে পর্যন্ত তো স্যার ডিজায়ার হতেই থাকবে স্যার। হ্যাঁ ডিজায়ার হতে থাকবে। এটা কি স্যার আমার ওপেন লুপ সিস্টেমের স্যার? না ওপেন লুপ, ওটা হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম। এই সেকেন্ড যেটা বললাম এটা হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম। ক্লোজ লুপ সিস্টেম না স্যার? ক্লোজ লুপ সিস্টেম। এই যে এখানে দেখো, এই যে এই ক্লোজ লুপ সিস্টেমটা তুমি যদি দেখো, আচ্ছা এই আমি যদি এই ডায়াগ্রামটা এক্সপ্লেন করি একটু, প্রথমটা আসি, প্রথমটা হচ্ছে ওপেন লুপ সিস্টেম। তুমি ইনপুটটা দিবা, ইনপুটটা একটা ইনপুট ট্রান্সডিউসারের মধ্যে যাবে। এই ট্রান্সডিউসারটা কি, কারো কোনো আইডিয়া আছে ট্রান্সডিউসার কি? স্যার এটা হচ্ছে স্যার ফিজিক্যাল একটা ইনপুট নিয়ে হচ্ছে এটাকে হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে স্যার। ভেরি গুড। তাহলে আমাদের ট্রান্সডিউসারের কাজ হচ্ছে যে কোনো ফিজিক্যাল ইনপুটকে নিয়ে বা ফিজিক্যাল কোনো প্যারামিটারকে নিয়ে এটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতে পারে। আচ্ছা তুমি বলো তো দেখি কে আনসারটা কে দিল? স্যার স্যার আমি বলতে নামটা একটু বলো। রায়হান স্যার। স্যার রায়হান। রায়হান, আচ্ছা। তো বলো তো যে কেন ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা হয়? স্যার ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট না করলে তো স্যার আমরা হচ্ছে যে ইলেকট্রনিক্স যে আমরা ব্যবহার করব, যে সিস্টেমে আমরা যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করব ওইগুলো তো ইলেকট্রিক্যাল সিগন্যাল ছাড়া কিছু চিনবে না। তো ঠিক আছে, এটা অবশ্যই, কিন্তু এবং এটা আমরা সহজে স্যার এটাকে হচ্ছে চেঞ্জ বা ইন্টারঅ্যাক্ট করে এটার সাথে চেঞ্জ করতে পারবো এটাকে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একটা মেজর রিজন। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক্যাল সিগন্যাল হচ্ছে বলা হয় যে, হ্যাঁ বলো। আমরা স্যার ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে স্যার আমরা স্যার সিগন্যালটা বড় করতে পারি, ছোট করতে পারি স্যার, স্টেপ আপ স্টেপ ডাউন করতে পারি এমন কিছু। তাহলে ইলেকট্রিক্যাল সিগন্যালটা হচ্ছে সবগুলা ডিসিপ্লিন, ইঞ্জিনিয়ারিং এর সবগুলা ডিসিপ্লিনের মধ্যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা হচ্ছে সবচেয়ে কনভিনিয়েন্ট সিগন্যাল। তাহলে এটাই যে ওই যে রায়হান যেটা বললো আর ইকবাল যেটা বললো, যে এখানে আমাদের এই সিগন্যালগুলোকে ইজিলি মডিফাই করা সম্ভব, ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে কম বেশি করা সম্ভব, এটাকে অ্যাড করা সম্ভব, সাবট্রাক্ট করা সম্ভব, এটাকে অ্যানালাইজ করাও সোজা, ইলেকট্রিক্যাল সিগন্যালকে অ্যানালাইজ করাও সোজা। তাহলে এই কারণে আমাদের এই ট্রান্সডিউসার যেটা করে যে আমাদের যে কোনো ফিজিক্যাল প্যারামিটার, যেটা টেম্পারেচার হতে পারে, হিউমিডিটি হতে পারে, লাইট হতে পারে, প্রেসার হতে পারে, যে কোনো ফিজিক্যাল কোনো প্যারামিটারকে এটা একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে। আমি এক্সাম্পল দিই, আমি যদি সে কোনো একটা
এভাবে ট্রান্সডিউসার এভাবে সেট করি, আমি যদি এইভাবে ডিজাইন করি যে আমাদের সে 10 ভোল্ট মানে হচ্ছে 5 ভোল্ট, 10 সরি ভুল বললাম, এই 25 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 5 ভোল্ট। হ্যাঁ, যদি 25 ডিগ্রি সেলসিয়াসকে আমরা 5 ভোল্ট হিসাবে নেই, ঠিক আছে, সেই অনুযায়ী স্কেলিং হবে। টেম্পারেচার যত বাড়বে ভোল্টেজ তত বাড়বে, ঠিক আছে, টেম্পারেচার কমলে ভোল্টেজ তত কমবে। তাহলে আমি চাইলে এভাবে করে একটা ফিজিক্যাল প্যারামিটারকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে হচ্ছে ইনপুট ট্রান্সডিউসার, এই ট্রান্সডিউসারটার পরে তারপর হচ্ছে আমাদের কন্ট্রোলার আসলো, ঠিক আছে। তার মানে এই সিগন্যালটাকে আমি কোনোভাবে কন্ট্রোল করব, ঠিক আছে, এই কন্ট্রোলটা যেটা বললাম মডিফিকেশন যেরকম আমাদের প্রয়োজন সেটা করব। তারপর এখানে দেখি একটা সামিং জাংশন আঁকা, সামিং জাংশনটা খেয়াল করি, এই সামিং জাংশন নিয়ে আমরা পরে আরো কথা বলবো। এটা আমাদের ব্লক ডায়াগ্রাম, এইগুলোকে ব্লক ডায়াগ্রাম বলা হয়। এই ব্লক ডায়াগ্রামের মধ্যে সামিং জাংশনটা বেশ কয়েকবার ঘুরে ফিরে আসবে। তাহলে এটা কিভাবে আঁকতে হয়, এটাই যে একটা সার্কেল এঁকে এটার মাঝে একটা ক্রস দিতে হয়, তাহলে ওটা ডিনোট করে একটা সামিং জাংশন। তাহলে সামিং জাংশনের মধ্যে কিন্তু দেখতেছি দুইটা অ্যারো ঢুকতেছে এবং দুইটা অ্যারোই হচ্ছে পজিটিভ। তার মানে বোঝা যাচ্ছে কি এই সামিং জাংশনের মধ্যে দুইটা সিগন্যাল আসতেছে এবং দুইটা সিগন্যালই যোগ হচ্ছে, কারণ দুইটা সিগন্যালের সামনেই প্লাস আছে, ঠিক আছে। তাহলে এই যে দুইটা প্লাস ডিনোট করা হচ্ছে, দুইটা সিগন্যাল যোগ হচ্ছে। তাহলে এখন আমাদের এই দুইটা সিগন্যাল, এই যে কন্ট্রোলারের পরে যে সিগন্যালটা আসলো, এখানে এটা কি লেখা আছে, এখানে ডিস্টারবেন্স 1। তার মানে ডিস্টারবেন্স 1টা কি, বাইরের এক্সট্রা কোনো নয়েজ বা হারমোনিক্স বা আমাদের কোনো ওই যে আলাদা কোনো যদি নয়েজ থাকে ওইগুলো হচ্ছে আমাদের এই সিগন্যালটার সাথে যোগ হবে, ঠিক আছে। এটা এক্সটার্নাল, এই ডিস্টারবেন্স গুলো হচ্ছে বাইরে থেকে। আচ্ছা, এই নয়েজটা হচ্ছে আমাদের অরিজিনাল সিগন্যালের মধ্যে কিন্তু এখন ঢুকে গেল। আচ্ছা, ডিস্টারবেন্স 1 ঢোকার পরে আমি এই যে বাম পাশে, সরি ডান পাশে, এই যে আমরা নতুন আরেকটা সিগন্যাল এদিকে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ঢুকতেছে কোথায়, প্রসেস অথবা প্লান্টের মধ্যে দিয়ে। এটা হচ্ছে আরেক ধরনের কন্ট্রোলার। এই কন্ট্রোলার হচ্ছে স্পেসিফিক এক ধরনের, আবার প্রসেস বা প্লান্ট এটা হচ্ছে আরেক ধরনের কন্ট্রোলার। তো এখানে আমরা আরো কিছু প্রসেস এর মাধ্যমে আমি সিস্টেমটাকে ইনপুটটাকে মডিফাই করব। মডিফাই করার পরে আমরা হয়তো দেখা যাবে দ্বিতীয় লেভেলে আমাদের আরেকটা ডিস্টারবেন্স অ্যাড হবে, ডিস্টারবেন্স 2, ঠিক আছে। তাহলে এই দুইটা ডিস্টারবেন্স যোগ হওয়ার পরে আমি আমাদের ফাইনালি আউটপুট পাবো, আমাদের ফাইনালি আউটপুট আমরা এখানে পাচ্ছি। তাহলে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত, শুরুতে আমরা ইনপুট দিচ্ছি আর ফাইনালি আমরা আউটপুট পাচ্ছি। এখানে আমরা কন্ট্রোল কোথায় করতেছি, একটা হচ্ছে কন্ট্রোলারের মধ্যে আর একটা হচ্ছে প্রসেস বা প্লান্টের মধ্যে। আর আমাদের ডিস্টারবেন্স অ্যাড হচ্ছে ডিস্টারবেন্স 1 এন্ড ডিস্টারবেন্স 2। তাহলে ডিস্টারবেন্স গুলো কিন্তু রয়ে যাচ্ছে, এটা কিন্তু কোনোভাবে আমরা রিমুভ করি না এখান থেকে, রিমুভ করার কোনো ওয়ে নাই। এই প্রসেসটার মধ্যে যেটা স্ট্রেট লাইন দেখালাম এটাতে কোনো ওয়ে নাই। তাহলে এই সিস্টেমের মধ্যে কিছু নয়েজ থেকে যাবে এখানে, যেহেতু আমরা কোনো কারেকশন করতেছি না। আচ্ছা, পরের সিস্টেমটা দেখি, পরে নিচের সিস্টেমটা দেখি। নিচের সিস্টেমটাও সেম, ইনপুট ট্রান্সডিউসার, তারপরে হচ্ছে কন্ট্রোলার আছে, প্রসেস প্লান্ট আছে, এখানেও আমাদের ডিস্টারবেন্স আছে। তবে আমাদের আউটপুট থেকে পিছনে একটা লাইন যাচ্ছে, এখানে বলা হচ্ছে আউটপুট ট্রান্সডিউসার অথবা সেন্সর। তার মানে এই আউটপুট থেকে আমাদের আবার একটা ট্রান্সডিউসার সেন্সর দিয়ে আমি সিগন্যালটাকে ইলেকট্রিক্যালে কনভার্ট করলাম। ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করার পরে এখন আমি আবার সামিং জাংশন একটা মাঝে এখানে একটা সামিং জাংশন দিচ্ছি। আচ্ছা, এই সামিং জাংশনের দেখো তো বোঝা যায় নাকি যে এখানে দুইটা সিগন্যাল ঢুকতেছে আর একটা সিগন্যাল বের হচ্ছে, এটা কি সবাই বুঝতেছে? জি স্যার। জি স্যার, জি স্যার। বোঝা যাচ্ছে স্যার। সামিং জাংশনে দুইটা সিগন্যাল ঢুকতেছে কেন, এই যে অ্যারো গুলা দেখলে বোঝা যায় দুইটা সিগন্যাল হচ্ছে এন্টারিং আর একটা সিগন্যাল হচ্ছে বের হচ্ছে, ডান দিকে যে সিগন্যালটা ওটা বের হচ্ছে। আচ্ছা, যে সিগন্যাল দুইটা ঢুকতেছে কোনটা প্লাস কোনটা মাইনাস এটা কি খেয়াল করা যাচ্ছে? জি স্যার, ইনপুটেরটা হচ্ছে প্লাস আর আউটপুটটা ইনপুট হচ্ছে মাইনাস। ট্রান্সডিউসার একটা প্লাস আর সামিং জাংশন তাহলে ওই যে যেটা আর ফিডব্যাকটা আছে নেগেটিভ। ফিডব্যাকটা নেগেটিভ, রাইট। তাহলে এই যে আমি ফিডব্যাকটা নিচ্ছি যে এখান থেকে আমাদের এক্সট্রা একটা এরর পোর্শন আছে, যে এই জায়গাটাতে আমাদের ভুল আছে, তাহলে সেটাকে আমার সামহাউ ইনপুট থেকে মডিফাই করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে সামিং জাংশনটা, এই সামিং জাংশনটা মূলত এই যে মডিফায়ার কাজটা করে।
আচ্ছা, এখানে বলে রাখা ভালো যে আমাদের ফিডব্যাকে এখানে নেগেটিভ আছে, আমাদের ফিডব্যাকের এখানে কিন্তু পজিটিভও থাকতে পারে। মানে এই যে ফিডব্যাকটা যেহেতু এখানে নেগেটিভ দেখাচ্ছে, তাহলে এটাকে বলা হয় একটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। পজিটিভ ফিডব্যাক সিস্টেম হতে পারে, ঠিক আছে? পজিটিভ, যেমন আমি আমি ক্লাসে বুঝাচ্ছি যে স্যার কেউ বললো যে না স্যার আমি বুঝি নাই, এটা আরেকবার রিপিট করতে পারতেন, এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, ঠিক আছে? আচ্ছা, অথবা পজিটিভ ফিডব্যাক, অথবা স্যার যা বোঝাচ্ছেন এটা ভালোই বুঝাচ্ছেন, এভাবে কন্টিনিউ করেন, ঠিক আছে? তাহলে এটা পজিটিভ ফিডব্যাক হতে পারে, তাহলে আমি ওইভাবেই কন্টিনিউ করব, ঠিক আছে? তাহলে এই এই জিনিসটা পজিটিভ ফিডব্যাকও হতে পারে, নেগেটিভ ফিডব্যাকও হতে পারে, এটা খেয়াল করি। ডিপেন্ডিং আমাদের যখন যেটা প্রয়োজন, যেই সিস্টেমের জন্য যেটা প্রয়োজন, সেই অনুযায়ী আমরা পজিটিভ নেগেটিভ ফিডব্যাক আমরা দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে সামিং জাংশন, স্যার তাহলে সামিং জাংশনটার কাজ হচ্ছে শুধুমাত্র সিগন্যাল দুটাকে অ্যাড করা, আর সিগন্যাল দুটোর উপরে মানে সিগন্যাল গুলোর উপরে ডিপেন্ড করতেছে সেটা পজিটিভ হবে বা নেগেটিভ হবে। নেগেটিভ হবে, হ্যাঁ। আমাদের সামিং জাংশন হচ্ছে সিগন্যালগুলোকে অ্যাড বা সাবট্রাক্ট করবে, কোনটা অ্যাড হবে কোনটা সাবট্রাক্ট হবে সেটা অলরেডি সাইন দিয়ে বোঝা যাচ্ছে। ইনপুট সিগন্যালটার সামনে প্লাস থাকবে, ফিডব্যাক সিগন্যালটার মধ্যে এখানে মাইনাস। আচ্ছা, এই এই যে এটা থেকে যে আউটপুটটা বের হচ্ছে সামিং জাংশনের, এই যে ডান দিক থেকে যে একটা অ্যারো বের হচ্ছে, এই অ্যারোটার উপরে লেখা আছে, খেয়াল করা যায় নাকি, এরর অর অ্যাকচুয়েটিং সিগন্যাল। জি স্যার। তাহলে এটা এটা কিন্তু আমাদের জন্য নতুন, এটা কিন্তু ওপেন লুপ সিস্টেমে কিন্তু ছিল না। তাহলে এই যে অ্যাকচুয়েটিং সিগন্যালটা, এটা হচ্ছে মূলত আফটার তুমি ইনপুটটাকে মডিফাই করলো, আউটপুট থেকে একটা ফিডব্যাক নিয়ে তুমি ইনপুটটাকে মডিফাই করে আবার নতুন করে ইনপুট দিচ্ছ কন্ট্রোলারে, ঠিক আছে? এই যে নতুন এই সিগন্যালটা অ্যাকচুয়েটিং সিগন্যাল, এটা হচ্ছে তোমার নতুন ইনপুট বলা যায়, ঠিক আছে? এই নতুন ইনপুটটা আবার কন্ট্রোলারের মধ্যে যাচ্ছে, আবার ডিস্টারবেন্স 1 প্রসেস ডিস্টারবেন্স 2 এর মধ্যে দিয়ে যাওয়ার পরে আমি আবার একটা নতুন আউটপুট পাবো। স্যার তার মানে সামিং জাংশনের ভিতর যে দুইটা অ্যাড হচ্ছে ওই ওই সিগন্যালটা সামিং জাংশনের মধ্যে যে সিগন্যালটা অ্যাড হচ্ছে, রাইট? স্যার এর আগে তো সামিং জাংশনের দুটো সিগন্যাল অ্যাড হচ্ছিল, তখন স্যার এটা তো স্যার ওই যে যেটা ওপেন লুপে, না ওটা তো ডিস্টারবেন্স। ও আচ্ছা, ওটা তো ডিস্টার্ব, ওটা বাইরে থেকে ডিস্টারবেন্স অ্যাড হচ্ছে, ওটার এটা তো সেম। ক্লোজ লুপের ক্ষেত্রে স্যার, ক্লোজ লুপের ক্ষেত্রে তাহলে তো ডিস্টারবেন্স বেড়ে যাচ্ছে না? না না, তো ক্লোজ লুপের ক্ষেত্রে এখানে তুমি প্রতিবার হচ্ছে সিগন্যালটাকে মডিফাই, ইনপুটটাকে মডিফাই করতেছো, তোমার ডিজায়ার্ড আউটপুটটা যেন আসে, তুমি বারবার ইনপুটটাকে মডিফাই করতেছো যেন ডিস্টারবেন্স থাকা সত্ত্বেও আমার আউটপুটটা আমাদের যেই জায়গায় প্রয়োজন সেটাতে আসে। আচ্ছা, তো আমি আরেকটা লাস্ট একটা কথা ছিল, ওটা বলি তাহলে একটু ক্লিয়ার হবে। তাহলে এই যে আমি বললাম যে এটা মডিফাই হবে, আউটপুটের ফিডব্যাকটা মডিফাই হবে, মডিফাই কতক্ষণ হবে? যতক্ষণ আমি যতক্ষণ পর্যন্ত আমি আমাদের ইনপুট আর আউটপুট আমরা সেম হবে, মানে আমাদের আউটপুটটা আমাদের যেখানে দরকার ছিল মূলত সেই জায়গাতে। তার মানে কি 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 বলতেছি আমি এখানে দেখি একটু, যে এই যে এই সিগন্যালটা, আমি এটা একটু ক্লিয়ার করি, এই যে এই সিগন্যালটা এই যে এখানে আসতেছে, হ্যাঁ, আর এই যে নিচের থেকে যে এই সিগন্যালটা আসতেছে, এই দুইটা যদি সেম হয়, এটা যদি এটার ভ্যালু যা আর নিচের এই সিগন্যালের ভ্যালুটা যদি সেম হয়, তাহলে সেখানে অ্যাকচুয়েটিং সিগন্যালের ভ্যালু কত হবে? স্যার 0 হবে স্যার। 0 হবে। সবাই কি এটা বুঝছে? জি স্যার। জি স্যার। জি স্যার, প্লাস আর মাইনাস 0 হয়ে যাবে। তাহলে হ্যাঁ বলো বলো। যদি পজিটিভ হয় তাহলে তো 0 হবে না। হ্যাঁ, না পজিটিভ হলে 0 হবে না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যে যদি ইনপুটের মানটা আর আমাদের আউটপুট থেকে যে ফিডব্যাকটা আসলো সেটা যদি আমাদের সেম হয়, তাহলে আমাদের এই এরর বা অ্যাকচুয়েটিং সিগন্যাল কি হবে? স্যার 0 হবে স্যার। 0 হবে। তাহলে এখানে কোনো নতুন কোনো সিগন্যাল যাবে না। নতুন যদি কোনো সিগন্যাল না যায়, তাহলে কন্ট্রোলারের মধ্যে নতুন কিছু মডিফাই হবে না, প্রসেস প্ল্যান্টে কিছু মডিফাই হবে না, আমাদের তখন আউটপুটটা যা আছে তাই থাকবে, ঠিক আছে? এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে? আর এটা খুব মানে এই যে এই জায়গাটাতে যে ফিডব্যাক বলা আছে, যে এটা খুবই একটা জেনারেল একটা জিনিস, যে এখানে আমাদের সামিং জাংশন থেকে আউটপুট থেকে একটা সামিং জাংশন ব্যাক করতেছে, তারপরে ওখান থেকে আমরা ফিডব্যাক নিচ্ছি। আসলে সিস্টেমটা এত সিম্পল হয় না, ভিতরে তো আরো অনেক কমপ্লিকেটেড, আরো অনেক কিছু আছে না স্যার, আরো অনেক ফ্যাক্টর আছে, ওইগুলো তো দেখা যায় প্রতি স্টেপের মধ্যে একটা করে ফিডব্যাক থাকে, হ্যাঁ,
এখানে স্যার তো এরকমও থাকতে পারে। একটা, তাহলে এখানে এমন থাকতে পারে যে এখান থেকে একটা ফিডব্যাক, হ্যাঁ এখান থেকে একটা ফিডব্যাক, এখান থেকে আরেকটা ফিডব্যাক থাকতে পারে, আবার পুরাটার মধ্যে আরেকটা ফিডব্যাক। তাহলে প্রতি স্টেপে একটা করে ফিডব্যাক থাকতে পারে, প্রতি স্টেপের এরর প্রতি স্টেপেই আমরা কারেক্ট করে নিতে পারি। তাহলে এটা খুবই সিম্পল একটা এক্সাম্পল, যেটাকে এমন না মনে করি যে এটা কিভাবে এটা এরর সলভ করতেছে, ডিস্টারবেন্স তো রয়ে যাচ্ছে। আসলে এখানে আরো অনেক প্রসেস থাকে, এটা জাস্ট একটা খুবই রাফ একটা এক্সাম্পল যে কিভাবে আমাদের সিস্টেমটাকে কারেক্ট করা হয় আর কি। তো মূল বিষয়টা হচ্ছে যে ওপেন লুপ ক্লোজ লুপ সিস্টেমে একটা ফিডব্যাক পাথ থাকবে, যেটা আলটিমেটলি আমাদের ইনপুটটাকে মডিফাই করতে করতে আউটপুটের কাছাকাছি নিয়ে যাবে আর কি। জি স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের এই দুইটা ডায়াগ্রাম। তা এতক্ষণ যে স্যার জিনিসগুলা, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো বলো। স্যার ওই যে সিগন্যালটা দিচ্ছি ওটা তো ফিজিক্যাল সিগন্যাল ছিল, ওটাকে ট্রানজিস্টরের মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যালকে পরিণত করলাম, কিন্তু স্যার আউটপুটে তো ওই সিগন্যালটা ইলেকট্রিক্যালই তো আবার স্যার ট্রানজিস্টর কেন ইউজ করছি স্যার? আসলে এখানে যে জিনিসটা মিসিং আছে, যে তুমি যখন আউটপুটে সিগন্যালটা ইলেকট্রিক্যাল সিগন্যালে করবা পাচ্ছি এটাকে কিন্তু আবার তোমার ফিজিক্যাল সিগন্যালে কনভার্ট করতে হবে। জি স্যার, আরেকটা লাগবে স্যার, হচ্ছে হ্যাঁ ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার লাগবে। তখন স্যার ফিডব্যাকে ট্রানজিস্টর দিলে স্যার ঠিক আছে দিতে হবে। তো এখানে ওই জিনিসটা দেয়নি আর কি। নরমালি আমাদের আউটপুটটা, তুমি ইনপুট যদি টেম্পারেচার দাও, তুমি তো চাবা আরেকটা টেম্পারেচার, আউটপুট হিসেবে আরেকটা টেম্পারেচার চাবা, ঠিক আছে? তুমি যদি বলো যে আমি 25 ডিগ্রি সেলসিয়াস ইনপুট দিব, আর কিন্তু আমি চাই যে আমার সিস্টেমটা মডিফাই করে আমার আউটপুটটা 10 ডিগ্রি সেলসিয়াস নিয়ে আসবে, তাহলে ইনপুটও হবে টেম্পারেচার, আউটপুটটা হবে টেম্পারেচার। তো এই ইলেকট্রিক্যাল সিগন্যালটা অবশ্যই আবার ব্যাক করতে হবে ফিজিক্যাল সিগন্যালটাতে, ঠিক আছে? ওই ফিজিক্যাল সিগন্যালটাতে আবার তুমি ওইটাকে যদি আউটপুট ট্রানজিস্টরে দাও তাহলে ফিডব্যাক সম্ভব। এখানে ওই যে কিছু ওই যে যেটা বললো ড্যাক প্রয়োজন, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, স্যার ওই কনভার্টার দিয়ে তখন এটা ফিজিক্যালে কনভার্ট করতে হবে, রাইট। ঠিক আছে, তো মূলত আমাদের ওইটা হচ্ছে ওটাও ওই যে ওগুলা অন্য প্রসেসের মধ্যে পড়ে যায় আর কি, কনভার্সন। কিন্তু আমাদের মূল কাজটা হচ্ছে এই কন্ট্রোল সিস্টেমের মূল কাজটা হচ্ছে এই যে মাঝের অংশটুকু, এই যে মাঝের এই অংশটুকু, ঠিক আছে? এই যে প্লাস মাইনাস মাঝের কন্ট্রোলার, তারপরে প্রসেস প্ল্যান, তারপরে এটা থেকে আমরা ফিডব্যাকটা নিব, এই মাঝের পোর্শনটুকু হচ্ছে আমাদের কন্ট্রোল সিস্টেমের কাজ। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, স্যার ওই যে ওপেন লুপে স্যার ডিস্টারবেন্সটা থাকছে, কিন্তু ওই যে ক্লোজ লুপে ডিস্টারবেন্স থাকছে না কেন? এই যে বললাম বারবার তুমি যে ফিডব্যাক দিচ্ছ, ও জিরো হয়ে যাচ্ছে স্যার। ফিডব্যাক দিয়ে তুমি ইনপুটটাকে মডিফাই করতেছো, যে ডিস্টারবেন্স থাকা পরেও যেন আমাদের কোনো এরর না থাকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের একটু খেয়াল করতে হবে এখানে ইনপুট আর আউটপুট। হ্যাঁ বলো স্যার। তাহলে স্যার প্রথম যেটা স্যার আমাদের প্রথমে যেটা স্যার ওইখানে কি স্যার ডিস্টার্ব থাকবে স্যার ওপেন লুপ সিস্টেমে স্যার? হ্যাঁ, ওপেন লুপ সিস্টেমে ডিস্টারবেন্স থাকবে। ওপেন লুপ সিস্টেমে এটা ডিস্টারবেন্স কে অ্যাড্রেস করার মতো কিছু নাই। কিন্তু স্যার আমার স্যার যখন ক্লোজ হয়ে গেছে তখন ওটা ডিস্টার্বটাকে আবার আউটপুট ট্রান্সস্টেটর বা সেন্সর দিয়ে ওটাকে আবার করে দিয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার এইটুকুই পার্থক্য? হ্যাঁ পার্থক্য। ওকে স্যার। মানে একটা ফিডব্যাক থাকবে। তুমি এই যে উপরের এখানে আমাদের সুন্দর মতো টেক্সট লেখা আছে, আমি ওই যে এতক্ষণ যা বললাম এটা ওখানে কথায় লেখা আছে, ওপেন লুপ সিস্টেম আর ক্লোজ লুপ সিস্টেম। তো নিচে ক্লোজ লুপ সিস্টেমের একটা আছে, টেক্সট আছে, আমি তোমাকে যদি দেখাই, যে এই প্যারাটা ইম্পর্টেন্ট। একটা মিনিট আমি একটু দেখাই দেই। এই যে এই প্যারাটা ইম্পর্টেন্ট, যে এটা চাইলে মার্ক করে রাখতে পারি, এই যে এই জিনিসটা, ঠিক আছে? The closed loop system compensates for the disturbance by measuring the output response. এই প্যারাটা আমরা নিজেরা পড়ে নেব, যেটা আমি বললাম, ঠিক আছে? এই প্যারাটা যদি পড়ি তাহলে আমার মনে হয় ক্লিয়ার হবে। এখানে লেখা আছে। আরেকটা হচ্ছে এখানে কম্প্যারিজন আছে, কম্প্যারিজনের মধ্যে একটা ছোট একটা কথা বলা আছে যে closed loop system have obvious advantage of greater accuracy than open loop system. They are less sensitive to noise, disturbance, and changes in the environment. Transient response, steady state error can be controlled more conveniently and with greater flexibility in open loop system, a closed loop system. ঠিক আছে? তাহলে এখানে closed loop সিস্টেমের একটা অ্যাডভান্টেজ বলা আছে ওভার ওপেন লুপ সিস্টেম। এটা তো খুব সহজেই বোঝা যাচ্ছে যে একটা খারাপ কোনো নয়েজেবল জিনিসকে বারবার যদি আমি
মানে করি ফিল্টার Modify করি, করতে তাহলে একটা পিওর জিনিস পাবো আমার, যেটা আমার চাওয়ার এক্সপেক্টেড Right. পাবো। এটা Right. খুবই সহজ চিন্তা আসলে, হুম। এত কমপ্লেক্স ভাবা যাবে না। আচ্ছা, তাহলে এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা যেটা আমাদের পরে হয়তো আমরা অঙ্ক করার সময় দেখবো বা এরকম ব্লক ডায়াগ্রাম আঁকার সময় দেখবো, যে আমরা যেটাকে আগে ইনপুট আর আউটপুট বলি, এখন পর্যন্ত আমরা যেমন সিগন্যাল সিস্টেমে লাস্ট সেমিস্টার আমরা ব্লক ডায়াগ্রামের আগে পরের ইয়েটাকে, যেটা ইনপুট হচ্ছে সেটাকে বাম পাশে এটাকে ইনপুট বলা হয়, আর ব্লকের পরে যেটা ডান পাশে পাই সেটাকে আমরা আউটপুট বলি। তবে কন্ট্রোল সিস্টেমে আমরা এখন থেকে নামটা একটু চেঞ্জ করে নিব, যে ইনপুটের নামটা দেওয়া হচ্ছে রেফারেন্স, ঠিক আছে, আর যেটা আউটপুটে পাচ্ছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল ভ্যারিয়েবল, ঠিক আছে। তাহলে আগে ইনপুট আউটপুটকে আমি জানি না কিভাবে আগে আমরা এক্স ওয়াই দিয়ে মার্ক করতাম মনে হয়, ব্লকের আগে হচ্ছে এক্স হচ্ছে ইনপুট আর ব্লকের পরে হচ্ছে আউটপুট হচ্ছে ওয়াই। তাহলে এখন কিন্তু আমাদের আমরা দেখবো ব্লক ডায়াগ্রামের মধ্যে ইনপুটের জায়গায় লেখা হবে আর ফর রেফারেন্স, আর আউটপুটের জায়গায় লেখা হবে সি ফর কন্ট্রোল ভ্যারিয়েবল। তাহলে এই নাম দুইটা খেয়াল করি, এখন থেকে আমাদের জন্য ইনপুট হচ্ছে আর, আউটপুট হচ্ছে সি। হ্যাঁ বলো স্যার, আমরা কি কখনো পজিটিভ ফিডব্যাক ইউজ করব না? হ্যাঁ করবো, পজিটিভ, আমাদের পজিটিভ ফিডব্যাক নিয়ে অঙ্ক আছে, আমরা করবো। স্যার, নেগেটিভ ফিডব্যাক এত জনপ্রিয় কেন? আমরা তো এমপ্লিফায়ারে অনেক নেগেটিভ ফিডব্যাক ইউজ করছি। ইউজুয়ালি সব রকম প্র্যাকটিক্যাল সিস্টেম হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, কারণ এটার অনেক অ্যাডভান্টেজ তো আছে। কারণ হচ্ছে ডিস্টারবেন্স তোমার অ্যাড হয়, ডিস্টারবেন্স কখনো মাইনাস হয় না, বুঝতেছো? জি স্যার। যেহেতু ডিস্টারবেন্স তোমার অ্যাড হচ্ছে, তোমার ইনপুট থেকে কিছু মাইনাস করতে হবে, বুঝছো তো? তোমার কোন একটা জায়গায় যদি যোগ হয়ে যায় তাহলে ওই যোগগুলা তো কোন একটা জায়গায় বিয়োগ করতে হবে, তাহলে এটাই হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। হ্যাঁ, তো ডিস্টারবেন্স তো ইউজুয়ালি কখনো মানে সিগন্যালটাকে কমায় দেয় না, সিগন্যালটাকে ওইটা অ্যাড হয়, ওর মধ্যে অ্যাড হচ্ছে, বুঝতেছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের ওপেন লুপ আর ক্লোজ লুপ সিস্টেম। এখান থেকে আর কারো কোনো কনফিউশন কোশ্চেন? স্যার ক্লোজ লুপ বলতে স্যার আমি বুঝছি স্যার যে মেইন আউটপুট না পর্যন্ত আমরা ডিজাইন করতে থাকবো স্যার, এটা তো ক্লোজ স্যার। এক্স্যাক্টলি স্যার কিন্তু ওপেন, স্যার আপনি শুধু স্যার আমাকে একবার স্যার একটু বলবেন স্যার কষ্ট করে ওপেন লুপটা কি স্যার, একটু একবার স্যার। ওপেন লুপটাতে কোনো তোমার ইমপ্রুভমেন্টের কোনো সুযোগ নাই। ওপেন লুপে একবার তুমি ইনপুট দিয়ে দেওয়ার পরে এই কন্ট্রোলার এবং প্রসেস মিলে বা কন্ট্রোলার মিলে যা করবে, একবার মডিফাই যা করবে, কন্ট্রোল মডিফাই কিভাবে করতে পারে, এটাকে অ্যামপ্লিফাই করতে পারে, এটা থেকে কিছু সিগন্যাল অ্যাড করতে পারে, কিছু সিগন্যাল মাল্টিপ্লাই করতে পারে, কিছু সিগন্যাল বাদ দিতে পারে। এই একবার যা মডিফিকেশন হবে দ্যাট ইজ এনাফ, এরপরে আর কোনো কিছু চেঞ্জ করা সম্ভব না। একবার ইনপুট দিলা, ওটা একবার মডিফাই হলো, আউটপুটে তুমি যা পেলা সেটাই শেষ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আর কারো কোনো কিছু জানার আছে? আচ্ছা, ওকে, যদি না থাকে তাহলে আমি সামনে আগাই। এখানে ক্লোজ লুপ সিস্টেমের কথা বলা আছে। আচ্ছা, এটা তো বলছি না ক্লোজ লুপ সিস্টেমে যে এখানে এই দুইটা প্যারাগ্রাফ খুব ইম্পর্টেন্ট। এখানের মধ্যে আমাদের ক্লোজ লুপ সিস্টেমের অ্যাডভান্টেজ গুলো কি কি, ক্লোজ লুপ সিস্টেম কি কি করে, কম্পেনসেটস ফর ডিস্টারবেন্স, এগুলো অলরেডি বলা হয়েছে। আর একটা এখানে আরেকটা আছে যে ওপেন লুপ সিস্টেমের উপর তার কি কি অ্যাডভান্টেজ আছে, এগুলো অলরেডি এই যে এখানে লেখা আছে। এই দুইটা প্যারাগ্রাফ খুব ভালো মতো পড়বে। আচ্ছা, এরপরে নিচে আসি, আর কি আছে আমাদের। আচ্ছা, তাহলে এখানে আমাদের অ্যানালাইসিস বা কন্ট্রোল সিস্টেম অ্যানালাইজ করার জন্য বা ডিজাইন করার জন্য আমাদের দুইটা মেজর জিনিস, দুটা না তিনটা মেজর জিনিস মনে খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স, স্টেডি স্টেট রেসপন্স আর স্টেবিলিটি। তাহলে এই তিনটা জিনিস নিয়ে কথা বলবো। অলরেডি ট্রানজিয়েন্ট রেসপন্স নিয়ে আমি মনে বলে ফেলছি, ট্রানজিয়েন্ট রেসপন্স আর স্টেডি স্টেট রেসপন্স নিয়ে বলে ফেলছি। স্টেডি স্টেট রেসপন্স এটা অলরেডি এরর না স্যার? হ্যাঁ, স্টেট এরর না, ওই তো এরর আর রেসপন্স ওই একই জিনিস। আমি এখানে এক্সপ্লেন করব যে ট্রানজিয়েন্ট রেসপন্সটা যেটা বললাম, যে
আমার স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টে কিভাবে যাবে, কতটুক স্লো বা কতটুক ফাস্ট, হ্যাঁ, এটা যাবে, সেটা হচ্ছে আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্সটা। এখানে বলা আছে যে যদি ওই যে আগের মতোই ওই যে উপরে লেখা ছিল যেটা, যে যদি খুব বেশি ফাস্ট ট্রানজিয়েন্ট রেসপন্স হয় তাহলে আমাদের ওটা হচ্ছে আমাদের ডিসকমফোর্ট বা আনকমফোর্টেবল ফিল করতে পারি। আবার যদি খুব স্লো হয়, খুব স্লো ট্রানজিয়েন্ট রেসপন্স হয়, তাহলে ওইটা আবার আমরা ধৈর্য হারায় ফেলতে পারি যে এত স্লো সিস্টেম কেন। ঠিক আছে, এখানে ওই যে লিফটের এক্সাম্পল ওরা বইয়ের মধ্যে দিছিল, যে লিফটটা তোমার গ্রাউন্ড ফ্লোর থেকে 5 তলায় কত তাড়াতাড়ি উঠবে। খুব ফাস্ট যদি যায়, দেখা যায় লিফটের মধ্যে তুমি এত জোরে বাড়ি খাবা, ওয়ালের সাথে বাড়ি খেতে পারো। ঠিক আছে, যদি খুব ফাস্ট যায়। অথবা যদি খুব স্লো যায়, তো তুমি তোমার ক্লাস শুরু হয়ে যাচ্ছে কিন্তু লিফট মুভ করতেছে না, এত স্লো। তাহলে এটা স্যার আবার এটা তো স্যার শুধু লিফটের কেসটাতে এরকম, কিন্তু এরকমও তো কেস হইতে পারে যে ট্রানজিয়েন্ট রেসপন্স হচ্ছে ফাস্ট হওয়া লাগবে এটাতে। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি যে এটা জি স্যার, মানে যেমন একটা আমি যদি কোনো কিছু রিমোট কন্ট্রোল করতে চাই, তাহলে এটা যদি আমি দিলাম সুইচে টিপ, এটা যদি আধা ঘন্টা পরে কাজ করে তাহলে তো লাভ নেই, না মানে না ওই ক্ষেত্রে না, তো ফাস্ট লাগবে। ওই ক্ষেত্রে ফাস্ট লাগবে। এবং মানে যেটা বললাম যে প্রতিটা সিস্টেম তো আলাদা ভিন্ন, কিন্তু জি স্যার। ইউজুয়ালি যেটা শুরুর দিকে বলছি যে আমাদের ইউজুয়ালি আমরা যেটা চাই যে মাঝামাঝি কিছু একটা, নট টু ফাস্ট নট টু স্লো। খুব বেশি স্যার, বুঝতে স্লো পারছি। হলেও যেন আমাদের আবার খুব বেশি ফাস্টও আমাদের আবার সম্ভব না। ঠিক আছে, তো জি স্যার। এটা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স নিয়ে কথা বলা হয়েছিল অলরেডি। এখানে বলছি যে আমাদের ডিজাইন করার সময় সবসময় তিনটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স, যে সিস্টেমটা কত তাড়াতাড়ি এবং কত ফাস্ট রেসপন্ড করবে। আর স্টেডি স্টেট রেসপন্স। স্টেডি স্টেট রেসপন্স মানে যেটা বললাম যে আমরা যে ফাইনালি যে রেসপন্সটা পাচ্ছি, হ্যাঁ, আমরা আমাদের বলা হলো যে আমাদের এখানে যে থামতে হবে, হ্যাঁ, লিফট যে 5 তলায় থামতে হবে। এখন দেখা গেল এই লিফট যে 4 তলা আর 5 তলার মাঝামাঝি কোন একটা জায়গায় থেমে গেল, থেমে গেল, তো আমি কি তখন ফ্লোরে নামতে পারবো? না স্যার। না, পারবো না। অথবা লিফট 5 তলার উপরে উঠে গেল, উপরে উঠে 5 আর 6 এর মাঝে থামলো, ওখানেও কিন্তু সম্ভব না নামা, কারণ আমাদের একটা হচ্ছে বেশি উপরে, একটা হচ্ছে বেশি নিচে। আমাদের দরকার কি লিফটটা যেন একেবারে ঠিক 5 তলা যেখানে সেই জায়গাটাতে যেন থামে, একেবারে লেভেল অনুযায়ী থামে। তো সেটা হচ্ছে ফাইনাল যে যেখানে থামবে লিফটটা, সেটা হচ্ছে আমাদের স্টেডি স্টেট রেসপন্স। তাহলে আমাদের উদ্দেশ্য কি, যেন স্টেডি স্টেট এররটা অনেক কম হয় এবং স্টেডি স্টেট রেসপন্সটা অনেক অ্যাকিউরেট হয়। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি স্যার। স্যার ওই স্যার ট্রানজিয়েন্ট রেসপন্সের ওই ডায়াগ্রামটা একটু যাবেন না একবার, কার্ভটাই? হ্যাঁ, উপরে এটা এটা স্যার এটা না স্যার, আর একটু উপরে স্যার, ওই যে কার্ভটা আছে। জি স্যার, হ্যাঁ। এটা স্যার এই যে স্যার এই যে তীর চিহ্নটা স্যার, এটা কি বোঝাচ্ছে স্যার? এই যে ও আচ্ছা, এই কার্ভটাকে বলতে ট্রানজিয়েন্ট রেসপন্স। হ্যাঁ হ্যাঁ, এই যে চেঞ্জিং যে পোর্শনটুকু আছে, যে জায়গাটাতে চেঞ্জ হচ্ছে, তীর দিয়ে দেখাচ্ছে স্যার, এই যে পাশে। এই পুরা এরিয়াটা, এই পুরা জায়গাটা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স। জি স্যার। আর যেখানে আমাদের ফাইনাল যে জায়গাটাতে যে ফিক্স হয়ে গেছে, প্যারালাল হয়ে গেছে আর কি, প্যারালাল হয়ে গেছে, সেটা হচ্ছে স্টেডি স্টেট রেসপন্স। আর সেটার সাথে যদি আমাদের ফাইনাল ইনপুট কমান্ডের যদি কিছু পার্থক্য থাকে, ডিসটেন্স থাকে, তো ওই ডিফারেন্সটুকু হচ্ছে স্টেডি এরর। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্সে ছিলাম। তারপরে এরপরে বললাম হচ্ছে স্টেডি স্টেট রেসপন্সের কথা। তা ওই কেউ কারো কনফিউশন ছিল, স্টেডি স্টেট এরর আর রেসপন্স খুব কাছাকাছি রিলেটেড। স্টেডি স্টেট এরর যদি আমাদের 0 হয়, তাহলে আমাদের স্টেডি স্টেট রেসপন্সটা হচ্ছে আমরা ইনপুট যেটা দিছি সেটা সমান সমান। বোঝা যাচ্ছে? মানে কোনো এরর নাই, কোনো যেটা আমরা চাচ্ছি সেটাই ডাইরেক্টলি পেয়ে গেলাম, তাহলে ওটাই হচ্ছে আমাদের স্টেডি স্টেট রেসপন্স। স্যার স্টেডি স্টেট রেসপন্সটা মূলত তো স্যার আউটপুটটা আমার, মানে যেটা আমরা পাইছি ফাইনালি তুমি যেখানে যে থামতেছো আর কি, জি যেটা স্যার। এরপরে ক্যালকুলেট করলে পরে যে এরর যদি পাই, তাহলে ওটা স্টেডি স্টেট এরর আছে, না পাইলে নাই। না পারলে নাই, রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আছে এখানে আমাদের, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে স্টেবিলিটি। ঠিক আছে, তাহলে স্টেবিলিটি নিয়ে আমাদের বেশ কিছু চ্যাপ্টার আছে,
আমাদের একটা সিস্টেম কি স্টেবল না স্টেবল আনস্টেবল, এটা আমাদের অ্যানালাইজ করতে হবে বা এটা আমাদের অঙ্ক করে বের করতে হবে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের প্রতিটা সিস্টেমের ক্ষেত্রে মেজর একটা ডিসিশন থাকে যে এই সিস্টেমটা কি স্টেবল না আনস্টেবল, এই সিস্টেমটাকে ডিজাইন করা সম্ভব কি সম্ভব না। তো এটা আমাদের যেমন পাওয়ার সিস্টেম ওইরকম একটা জিনিস আছে, স্টেবিলিটি নিয়ে আমাদের কিছু স্টাডি আছে, এরকম সেম আমাদের কন্ট্রোল সিস্টেমের মধ্যেও এই প্রতিটা সিস্টেম কি স্টেবল নাকি স্টেবল না, বা কিভাবে কি কাজ করলে বা কোন জিনিসটা চেঞ্জ করলে আমরা এই সিস্টেমটাকে স্টেবল বানাতে পারি। তো এইগুলো এই স্টাডিটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে একটু খেয়াল করে দেখি, এখানে স্টেবিলিটি বোঝার জন্য ওরা এখানে একটা ইকুয়েশন লিখে দিছে, ইকুয়েশন 1.1। তাহলে এখানে বলা হচ্ছে টোটাল রেসপন্স ইকুয়ালস টু ন্যাচারাল রেসপন্স প্লাস ফোর্সড রেসপন্স। তাহলে আমাদের টোটাল আউটপুটটা, মানে টোটাল যে আউটপুট পাবো, এটা দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স আর একটা হচ্ছে ফোর্সড রেসপন্স। এখন কথা হচ্ছে ন্যাচারাল রেসপন্সটা কি আর ফোর্সড রেসপন্সটা কি। আচ্ছা, ন্যাচারাল রেসপন্সটা হচ্ছে তুমি একটা সিস্টেম ডিজাইন করলা, একটা সার্কিট ডিজাইন করলা, এই সার্কিটের নিজের একটা সময় লাগবে, নিজে মানে অপারেট করতে তার নিজস্ব একটা সময় লাগবে। আরেকটা হচ্ছে তুমি সার্কিটটাকে বাইরে থেকে একটা ইনপুট দিলা, সেটা হচ্ছে আমার ফোর্সড রেসপন্স। ঠিক আছে, তাহলে টোটাল রেসপন্সটা কি হবে, তার নিজের একটা নিজের টাইম, নিজের যতটুকু সময় নেবে সেটা, প্লাস তুমি বাইরে থেকে ইনপুট যেটা দিবা সেটাকে প্রসেস করতে তার একটা টাইম লাগবে, সেটা দুইটা মিলে হচ্ছে আমরা টোটাল আউটপুটটা পাবো। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, এটা আমি গতবারও দিছিলাম, যে সে তুমি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, ঠিক আছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, সামনে কোন একটা গর্ত আছে বা কোন একটা ভাঙা রাস্তা আছে, সেই ভাঙা রাস্তার মধ্যে তুমি পড়ে গেলা। ঠিক আছে, তাহলে পরে যে তোমার রেসপন্সটা কি হবে, নিজের সিস্টেমের রেসপন্সটা কি হবে, তোমার পড়ে গেছো, আচ্ছা আমি এখন দাঁড়ায় যেতে হবে, দাঁড়ায় আবার সামনে হাঁটতে হবে। ঠিক না, এটা তোমার ন্যাচারাল রেসপন্স। আমি পড়ে যাওয়ার পরে আমার উঠে যে দাঁড়ায় আবার সামনে হাঁটতে হবে। আচ্ছা, এখন চিন্তা করো যে তুমি রাস্তায় হেঁটে যাচ্ছ, পিছন থেকে কেউ তোমাকে ধাক্কা দিল, তো তুমি পড়ে গেলা। তো দুইটার এফেক্ট কিন্তু সেম, একটা হচ্ছে গর্তের কারণে পড়ে গেছো, আর একটা হচ্ছে তোমাকে পিছন থেকে কেউ ধাক্কা দেওয়ার কারণে পড়ে গেছো। তো এই যে ধাক্কা দিল একজন পিছন থেকে, তুমি পড়ে যাওয়ার পর কিন্তু তখন তোমার আবার সেম ভাবে তোমার দাঁড়ায় সামনে হাঁটতে হচ্ছে। দুইটার কারণ কিন্তু এক না। একটা হচ্ছে তুমি নিজের কারণে পড়ছো, নিচে হেঁটে যাচ্ছ নিজের কারণে, হয়তো তোমার পা মচকে বা তুমি নোটিস করো নাই, খেয়াল করো নাই, এই কারণে হয়তো তুমি পড়ে গেছো, এটা ন্যাচারাল। আরেকটা হচ্ছে বাইরে থেকে কিছু ফোর্স দেওয়া হয়েছে, বাইরে থেকে তোমাকে কেউ ধাক্কা দিছে, এই কারণে পড়ে গেছো। এটা কি সবার কাছে ক্লিয়ার, কোনটা ন্যাচারাল রেসপন্স আর কোনটা ফোর্স রেসপন্স? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের স্টেবিলিটি বলতেছে যে যদি ন্যাচারাল রেসপন্সটা জিরো হয়ে যায়, কোন একটা সবসময় বলা হয় যে ন্যাচারাল রেসপন্স হচ্ছে ডিকেইং নেচার হইতে হবে। ন্যাচারাল রেসপন্সটাকে সেটা বাড়তে পারে, ন্যাচারাল রেসপন্স কোনো কারণে বাড়তে পারে, কিন্তু এটা আস্তে আস্তে জিরো হয়ে যেতে হবে। মানে কি, তুমি পড়ে গেলা, দ্যাট ইজ ওকে, সমস্যা না। সমস্যা হচ্ছে যদি তুমি পড়ে যাই থাকো, তুমি যদি নিচে পড়ে থাকো, তোমার রেসপন্সটা হতে হবে কি, তুমি হাঁটতেছিলা, তার মানে তুমি দাঁড়ানো অবস্থায় বা হাঁটা অবস্থায় ছিলা, তোমার আবার হাঁটা অবস্থায় ফেরত আসতে হবে। তাহলে তুমি হাঁটা অবস্থায় ছিলা, পড়ে গেলা, তারপর আবার তুমি দাঁড়ায় হাঁটা শুরু করলা, তাহলে আবার ইনিশিয়াল জায়গায় তুমি ফেরত আসলা। তাহলে এখন কিন্তু তোমার ন্যাচারাল রেসপন্স জিরো। মানে এখানে এই অনুযায়ী এই মানে এখানকার কনসেপ্ট অনুযায়ী তোমার ন্যাচারাল রেসপন্স কিন্তু একবার বাড়ছে, ভ্যালুটা বেড়ে একটা জায়গায় এসে সে জিরো হয়ে গেছে। জিরো মানে সে যেই জায়গা থেকে শুরু করছিল সেই জায়গা থেকে আবার সে ফেরত চলে আসছে। বোঝা যাচ্ছে? এটা কি সবার ক্লিয়ার? জি স্যার। মানে রাবারের মতো আর কি, রাবার তুমি স্ট্রেচ করলা, রাবারটা ছেড়ে দিলে আবার আগের জায়গায় ফেরত চলে আসলো, তার ন্যাচারাল রেসপন্স এখানে জিরো। আর ফোর্সড রেসপন্স যেহেতু বাইরে থেকে এক্সটার্নাল ইনপুট বা এক্সটার্নাল একটা ফোর্স,
এইটা তোমার থেকে যেতে পারে সিস্টেমের মধ্যে, ওটার মধ্যে কোনো আমার হাত নাই, বা ওটার জন্য আমি এটা তোমাকে ব্লেম করতে পারবো, তুমি পিছন থেকে ধাক্কা গেছো, এটা তোমার দোষ না যে তুমি পড়ে গেছো। ঠিক আছে, আমি ওই সিস্টেমটাকে দোষ দিতে পারবো না যে এই সিস্টেমে কেন এই ফোর্স রেসপন্স রয়ে যাচ্ছে বা এই আউটপুটটা কেন রয়ে যাচ্ছে, কারণ এটা বাইরের ইনপুট। ঠিক আছে, তাহলে বলা হয় যে যদি ন্যাচারাল রেসপন্স আস্তে আস্তে জিরো হয়ে যায়, হ্যাঁ, আর যদি সিস্টেমের মধ্যে শুধু ফোর্স রেসপন্স থাকে, তাহলে ওই সিস্টেমটা হচ্ছে স্টেবল। আরেকবার রিপিট করতেছি, যদি ন্যাচারাল রেসপন্স ডিকে করে জিরো হয়ে যায় এবং ফোর্স রেসপন্স শুধু সিস্টেমের মধ্যে ফোর্স রেসপন্স থাকে, তাহলে সেই সিস্টেমটা হচ্ছে স্টেবল। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর যদি দেখি যে না, আমাদের ন্যাচারাল রেসপন্স বাড়তেছে, বাড়তে বাড়তে ন্যাচারাল রেসপন্সটা ফোর্স রেসপন্সের বেশি হয়ে যাচ্ছে, মানে যেটা ইনপুট দিলাম তার থেকে আমার ইনপুটের থেকে আমাদের সিস্টেমের সমস্যাই বেশি। ঠিক আছে, তার ন্যাচারাল রেসপন্স কোনোভাবেই জিরো হচ্ছে না, এটা আস্তে আস্তে বাড়তেছে, তাহলে তখন ওইটা হবে আনস্টেবল সিস্টেম। তাহলে ন্যাচারাল রেসপন্স জিরো, সিস্টেমের মধ্যে শুধু ফোর্স রেসপন্স থাকবে, ওটা হচ্ছে স্টেবল সিস্টেম। আর একটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স আস্তে আস্তে বাড়তেছে এবং বিকামস গ্রেটার দেন ফোর্স রেসপন্স, তখন সিস্টেমটা হবে আনস্টেবল। ক্লিয়ার? এটা সবার কাছে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে এখানে আমাদের এই নিচে এই ইকুয়েশনটার নিচে এই যে এই টেক্সটটা যে লেখা আছে নিচে, এখানে এই মূলত আমি মাত্র যেটা বললাম এই জিনিসটা এখানে এক্সপ্লেন করা আছে। ঠিক আছে, তাহলে এই তিনটা ইম্পর্টেন্ট আমাদের জন্য কনসিডারেশন, যে কন্ট্রোল সিস্টেম ডিজাইন করার সময় আমাদের তিনটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হয়। একটা হচ্ছে সেই সিস্টেম কন্ট্রোল সিস্টেমের ট্রানজিয়েন্ট রেসপন্স, সেটা স্টেডি স্টেট রেসপন্স, এবং ওই সিস্টেমটার স্টেবিলিটি। হোপফুলি যদি আসে পারা যাবে স্টেবিলিটি, স্টেডি স্টেট রেসপন্স, ট্রানজিয়েন্ট রেসপন্স যদি এক্সাম্পল দিয়ে বুঝাইতে বলা হয় তাহলেও আমরা পারবো আশা করি নিজের ভাষায়। আচ্ছা, কোনো কিছুই এক্সপেক্ট, যদি থিওরি আসে কোনো কিছু এক্সপেক্ট করি না বইয়ের থেকে মুখস্থ লিখবে কেউ। ঠিক আছে, এই কারণে এগুলো অ্যাকচুয়ালি বইয়ের থেকে মুখস্থ লেখার জিনিসও না, বা মুখস্থ করার জিনিসও না। এটা সম্পূর্ণ নিজে বুঝে যদি কেউ জিনিসটা লিখতে পারে, ওটা গুড এনাফ, ওটার জন্য ফুল মার্কস দেওয়া সম্ভব, ওটা ফুল মার্কস ইজিলি পাওয়া সম্ভব আর কি, এটা কোনো ইয়ে না। তবে ওই হুবহু এই বইয়ের মনে হতে পারে যে স্টেডি স্টেট রেসপন্স একেবারে এখান থেকে শুরু করে অ্যানাদার থেকে শুরু করে অবজেক্টিভ পর্যন্ত লিখে দিব তাহলে ফুল মার্ক, আসলে জিনিসটা সেটা না। ঠিক আছে, বেশি লিখলে বেশি মার্ক, এই জিনিসটা মাথা থেকে সরাইতে হবে। ঠিক আছে, যত কম কথায় যত বেশি জিনিস বোঝানো যায় ওটা হচ্ছে সবচেয়ে বেস্ট। তাহলে নিজের ভাষায় সুন্দর মতো এক্সাম্পল দিয়ে বুঝাইলেই আমার মনে হয় ফুল মার্কস পাওয়া পসিবল। এত কিছু না লিখতে হবে, এটা বইয়ে যেহেতু এক্সপ্লেন করতে হবে, বইয়ে অনেক কিছু লেখা থাকে, আমরা বুঝে লিখবো আর কি। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, আরো কিছু কনসিডারেশন আছে ডিজাইন করার সময়, আমাদের কন্ট্রোল সিস্টেম ডিজাইন করার সময় আরো 2-3টা কনসিডারেশন আছে। এর মধ্যে একটা হচ্ছে ফাইন্যান্স। হ্যাঁ, ফাইন্যান্স ইজ অ্যানাদার, মানে টাকা পয়সা আর কি। যে কন্ট্রোল সিস্টেমটা এমন ভাবে ডিজাইন করতে হবে যেন মানে ইকোনমিক ভাবে এটা ভ্যালিড হয়, মানে যেন খুব বেশি এক্সপেন্সিভ না হয়, যেন এটা যেই কাজে প্রয়োজন সেই কাজে যেন সাশ্রয়ী ভাবে পাওয়া যায়। আরেকটা হচ্ছে রোবাস্ট ডিজাইন, মানে ডিজাইনটা যেন খুব বেশি, মানে খুব অল্পতেই তার সেটা নষ্ট হয়ে যাবে, বাট খুব অল্পতেই সেটা ভেঙে চুরে যাবে, এমন যেন না হয়। একটু সবল, যেন সিস্টেমটা একটু যেন সবল হয় আর কি। তো আরো বেশ দুটা এরকম ইয়ে আছে এক্সট্রা। তো এর থেকে আমাদের টোটাল মোটামুটি পাঁচটা ইম্পর্টেন্ট কনসিডারেশন। এর মধ্যে হচ্ছে 3টা ইম্পর্টেন্ট, যেটা উপরে 3টা নাম বললাম, স্টেডি স্টেট, ট্রানজিয়েন্ট আর স্টেবিলিটি। এরপর আমাদের কেস স্টাডি চলে আসছে, এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো প্রয়োজন নেই। আর আমার মনে হয় এই চ্যাপ্টারের মধ্যে থেকে আমাদের এই জিনিসটা প্রয়োজন আছে, শুধু এটা আমি এটা বলে এখানে শেষ করে দেব। আচ্ছা, সবার তো লাস্ট সেমিস্টার থেকে হোপফুলি ল্যাপ্লাস
ট্রান্সফর্ম নিয়ে আইডিয়া আছে নাকি? জি স্যার। জি হুম? স্যার। তাহলে কোন সিগন্যালকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হয় আশা করি সবাই জানে। হুম? জি স্যার। সিগন্যালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম গুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের কন্ট্রোল সিস্টেমের সব ক্যালকুলেশন এখন থেকে আমরা সব যত ক্যালকুলেশন করব টাইম ডোমেনে খুব কম ক্যালকুলেশন, আমাদের বেশিরভাগ ক্যালকুলেশন হচ্ছে ল্যাপ্লাস ডোমেনে, মানে এস দিয়ে, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি ডোমেনে। ফ্রিকোয়েন্সি জি স্যার। হ্যাঁ, তাহলে এই এস ডোমেনের যেহেতু ক্যালকুলেশন আমাদের ল্যাপ্লাসটা আমরা রিভিউ করব, যদি ইয়ে না থাকে, মনে না থাকে আগের সেমিস্টারে খাতাটা খুলে কোন সিগন্যালকে ল্যাপ্লাস, আমাদের হয়তো ডিরাইভেশন লাগবে না যে কোন সিগন্যালকে কিভাবে ডিরাইভ করে এইভাবে এস এস ডোমেনে এটা আনা হয়, এটা দরকার নাই, কিন্তু অন্তত কোন সিগন্যালকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি আসে এই লাস্ট ফাইনাল আনসারটা জানতে হবে, কারণ আমরা এখন থেকে ওটা ডাইরেক্ট ব্যবহার করব অ্যাজ আ ফর্মুলা, ডাইরেক্ট ইউজ জি স্যার। করতে হবে। তাহলে আমাদের এই যে কিছু লাস্ট সেমিস্টারে আমরা কিছু এই যে বেসিক ফান্ডামেন্টাল সিগন্যাল শিখছিলাম, তো ওগুলার কিছু এখানে একটা টেবিল দেওয়া আছে সুন্দর মতো। ইম্পালসের ডেল্টা টি দিয়ে ডিনোট করা হয় একটা সিঙ্গেল পালস, যেটা যে যখন টি ইকুয়াল টু 0 একটা পালস থাকবে। স্টেপ ইনপুট, স্টেপ রেসপন্স বা স্টেপ ইনপুট যেটা ইউটি দ্বারা ডিনোট Unit করা step. হয়, ইউনিট স্টেপ ফাংশন। এটার ভ্যালু হচ্ছে 1, আর এটা হচ্ছে টি 0 থেকে শুরু করে গ্রেটার দেন, মানে টি গ্রেটার দেন 0 পর্যন্ত এটা কন্টিনিউ করবে, একটা কনস্ট্যান্ট লাইন। হ্যাঁ, র্যাম্প হচ্ছে y ইকুয়ালস টু x লাইন, যেটা y ইকুয়ালস টু x লাইন, এটা ডিনোট করা হয় টি ইউটি দিয়ে। আর এটা এই যে স্ট্রেট লাইন গ্রাফে হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। প্যারাবোলাটা হচ্ছে এই যে টি স্কোয়ার, বা এখানে আমাদের হাফ টি স্কোয়ার দেওয়া হয়েছে। আচ্ছা, কেন হাফ টি স্কোয়ার ইউজ করা হলো, কেন টি স্কোয়ার না, এটা পরে এক্সপ্লেনেশন দিব, ঠিক আছে? অঙ্ক করার সময় ক্লিয়ার হবে। কারণ টি স্কোয়ারের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হচ্ছে 2/s মনে হয়, টি স্কোয়ারের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয় 2/s। যদি হাফ ব্যবহার করি তাহলে 1/s আসে, তো আমরা 1/s রাখার জন্য সামনে একটা হাফ দেওয়া হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে, এটা নেক্সট ক্লাসে যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে আমরা অঙ্ক করব তখন এটা ক্লিয়ার হবে। তো প্যারাবোলা হচ্ছে ওই যে টি গ্রেটার দেন 0 পজিটিভ সাইডে আমাদের ওই যে কার্ভ, প্যারাবোলা কার্ভটা। আর সাইনোসয়েডাল গ্রাফ, এটা আমরা আগে থেকে পরিচিত, সাইন গ্রাফ পজিটিভ নেগেটিভ দুইটাই থাকবে, ঠিক আছে? তাহলে এই টেবিলটা জাস্ট রিভিউ, এইটা তো আর আমাদের জন্য কোথাও প্রয়োজন হবে না, হয়তো এই জাস্ট রিভিউ করার জন্য। আর এই প্রতিটা সিগন্যালের কিন্তু আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম আছে। ডেল্টা টি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হয়, স্টেপ ফাংশনকে কি করলে কি হয়, র্যাম্পকে করলে কি হয়, প্রতিটার জন্য একটা করে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অলরেডি আছে। আমরা লাস্ট সেমিস্টার থেকে একটু এটা রিভিউ করি, নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ চ্যাপ্টার 2 তে চলে যাব। চ্যাপ্টার 2 তে আমাদের অঙ্ক আছে, অঙ্ক থেকে শুরু করবো আমরা। স্যার আমার ক্লাস তো শেষ স্যার, তাহলে স্যার দুইটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার কন্ট্রোল সিস্টেম অ্যাডভান্টেজে স্যার আপনি 3 নাম্বার আর 4 নাম্বার যে পয়েন্টটা বলছিলেন না স্যার, হ্যাঁ স্যার একটু স্যার আরেকবার স্যার একটু বলবেন স্যার, এই জিনিসটা আমি মিস করে ফেলেছি এটার জন্য। আচ্ছা কন্ট্রোল সিস্টেম। আচ্ছা তাহলে আমাদের ক্লাস মনে হয় শেষ। যারা লিভ নিতে চায় তারা লিভ নিতে পারে, আর যাদের সমস্যা আছে তারা থাকতে পারে। আচ্ছা কোথায় ছিল যে এটা আমি একটু কন্ট্রোল সিস্টেম অ্যাডভান্টেজ হ্যাঁ স্যার ক্লাস অ্যাটেন্ডেন্স নেবেন? হ্যাঁ, আমি অ্যাটেন্ডেন্স ওই যে লগ থেকে নিয়ে নিব। স্যার 3 নাম্বার 4 নাম্বার। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তা 3 নাম্বারটা ছিল ইনপুট ফর্মের কনভিনিয়েন্স, মানে হচ্ছে আমি স্যার একটু স্যার যখন হচ্ছে যে অ্যাডভান্টেজের যদি আমাদের লিখতে হয় তখন কি স্যার আমি 4টাই লিখবো, নাকি ওই যে আদার্স আরেকটা বললেন যে ফিনান্সিয়াল? ওটা তো হচ্ছে অ্যাডভান্টেজ না, ওটা কন্ট্রোল সিস্টেম ডিজাইন করার জন্য কি ইম্পর্টেন্ট প্যারামিটার মাথায় রাখতে হয়, ডিজাইন ক্রাইটেরিয়া। স্যার আরেকটা জিনিস স্যার, ওই যে ব্লক ডায়াগ্রামের কথা বলছিলাম স্যার, ওপেন লুপ আর ক্লোজ লুপ। তো স্যার ওর যে আমরা যে লুপের যে নামগুলো দিয়ে তারপর কি এক্সপ্লেনেশন দেবো, নাকি ওই লুপটা একে কোনটা কি নাম এটা দিলে হবে? না, যদি এক্সপ্লেনেশন চাওয়া হয় তাহলে ডায়াগ্রাম এঁকে তারপর এক্সপ্লেনেশন দিতে হবে। আচ্ছা ঠিক আছে। তখন তো স্যার ওই যে আমরা তো ব্লকে ওই নামগুলো তো লিখছি, হ্যাঁ ওইটা দেওয়ার তো একটা এক্সপ্লেনেশন হয় না স্যার? হ্যাঁ তুমি টেক্সটটা পড়ো, ওই যে প্রতিটা ব্লকের ওই ওপেন লুপের নিচে টেক্সটগুলোতে লেখা আছে কোন ব্লকের ওইটুক দিয়ে দেবো স্যার, সমস্যা নেই। আসসালামু আলাইকুম।
আচ্ছা, 3 নাম্বার ছিল যে আমরা কন্ট্রোল সিস্টেমে যে কোনো ধরনের ইনপুট দিতে পারি। ঠিক আছে, আমাদের ইনপুটটা হচ্ছে ওই যে যেটা বলছিলাম যে টেম্পারেচার হতে পারে, প্রেসার হতে পারে, লাইট হতে পারে, এবং প্রতিটা ইনপুট আমাদের কি কোন ধরনের আউটপুট দিবে এটাও আমরা সেট করতে পারি। তাহলে আমাদের ইনপুটটাকে আমাদের মানে কম বেশি করার যে যেমন সুযোগ আছে, ইনপুটের ফর্মটাকেও চেঞ্জ করার আমাদের সুযোগ আছে। লাইট, প্রেসার, টেম্পারেচার, হিউমিডিটি যে কোনো ধরনের আমি ইনপুট দিতে পারি, এই ফ্লেক্সিবিলিটিটা আছে। এটাই হচ্ছে ইনপুট ফর্মের কনভিনিয়েন্স। আর কম্পেনসেশন অফ ডিস্টারবেন্স বলছিলাম যে ওই যে ডিস্টারবেন্স যেগুলো থাকে আমাদের সার্কিটের মধ্যে বা যে কোনো সিস্টেমের মধ্যে, ডিস্টারবেন্স অথবা আরো দুইটা নাম আছে, এটা নয়েজ অথবা হারমোনিক্স বলা হয়। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের জন্য হচ্ছে লস, ওয়েস্ট। হ্যাঁ, তাহলে এই লস বা ওয়েস্ট গুলা কিভাবে রিমুভ করা যায়, এইটা হচ্ছে আমাদের কন্ট্রোল সিস্টেম এটাকে হেল্প করতে পারে। ঠিক আছে, যে যত আমি এই ডিস্টারবেন্স গুলাকে বা ইয়েগুলাকে, এই নয়েজ গুলা, হারমোনিক্স গুলাকে যত ভালোভাবে রিমুভ করতে পারবো। আচ্ছা, রিমুভ না করলাম, কমাতে পারবো, অ্যাটলিস্ট কমাইতে পারবো, রিডিউস। হ্যাঁ, অথবা এখানে আরেকটা যে ওয়ার্ডটা ইউজ করছে কম্পেনসেশন, মানে এটার বদলে কিছু একটা এমন একটা জিনিস করব যে ওটা থাকলেও আমাদের আউটপুট ভালো হবে। ঠিক আছে, তাহলে ওই ডিস্টারবেন্স গুলোকে সামহাও কমানো, মডিফাই করা অথবা কম্পেনসেট করার ওয়েটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম দিয়ে। ঠিক আছে, Yes, sir. Thank you, sir. আর কারো কোনো কিছু জানার আছে? আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, যদি কোয়েশ্চেন না থাকে হ্যাঁ, তাহলে আমি শেষ করি আজকের মতো এখানে। স্যার, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, আপনি ওই যে নামটা চেঞ্জ করতে বলছেন স্যার, এটা এডিট মানে আমার এখান থেকে এডিট করা যাচ্ছিল না স্যার। কেন যাবে না? স্যার, এখানে জাস্ট প্রোফাইল পিকচার মানে চেঞ্জ করা যাচ্ছে, বাট রিনেমের যে অপশনটা এটা আসতেছে না আমার এখান থেকে। আচ্ছা, তুমি ওই যে দেখো সবার নামগুলা দেখো, সবাই যেভাবে লিখছে, কেউ না কারো থেকে তুমি জেনে নিয়ে হবে ওরা কিভাবে লিখছে এটা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আজকের দিনটা শুধু স্যার হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।